আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো জেনারেল নলেজ বাংলাদেশ এই শিরোনামের যে প্লেলিস্টটা আছে আমার, ওইখানে সেই বাংলাদেশের ইতিহাস আদিকাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং তাছাড়াও মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন ঘটনাবলী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যেই সাহিত্য এবং ভাস্কর্য, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য ভাস্কর্য, বাংলাদেশের সংবিধান, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে অলরেডি ডিটেলস আমি ভিডিও বানিয়ে রেখেছি। কিন্তু অনেকে বলছিলেন যে বাংলাদেশের ইতিহাস মানে আদিকাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে ইতিহাসটুকু, এতটুকু নিয়ে আবার ভিডিও বানালে কীরকম হয়। কারণ আগের ভিডিওগুলো অনেক বিস্তারিত আলোচনা করে, অনেক ডিটেলস। সব কিছু আমাদের জন্য আসলে পরীক্ষাতে লাগবে না, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে। কিন্তু ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের জানাই লাগবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ভাবলাম আগের ভিডিওগুলোর কোয়ালিটিও যেহেতু অতটা ভালো না, কারণ সেগুলো আসলে আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন তৈরি করা। এখন সেম ভিডিওগুলো যদি আবার আমি নতুন করে নিই এবং শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করে স্বল্প সময়ের ভিতরে পুরো বাংলাদেশের ইতিহাসটা একটা ভিডিওতে নিয়ে আসি, তাহলে কীরকম হবে। তো সেই জন্য আসলে আমি বাংলাদেশের ইতিহাস যে পার্টটা আছে অ্যাটলিস্ট, মানে আমাদের আদিমকাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যত ঘটনাবলী ইম্পর্টেন্ট আছে সবগুলো একটা ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু দেখলে মোটামুটি আমাদের আদিকাল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যত ইতিহাস এবং যত ইম্পর্টেন্ট প্রশ্নাবলী আছে সেগুলো আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি। তো আমি সেই ভিডিওগুলোতে বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসকে আমরা 4টা পর্বে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে প্রাচীনকাল, যেটা 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার পূর্ব লিমিট আমরা বলছি না, কিন্তু আমরা বলছি 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি মানে মুসলিম শাসনের বাংলাদেশে শুরু হয়, তার আগ পর্যন্ত হচ্ছে প্রাচীনকাল। আর এই মুসলিম শাসন বা মধ্যযুগ 1204 থেকে 1757 সাল পর্যন্ত, এই সময়টাকে আমরা বলি হচ্ছে মধ্যযুগ। মানে পলাশী যখন পতন হয়, নবাব সিরাজউদ্দৌলা যখন পতন হয়, নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে আমাদের ভারতবর্ষে শুরু হয় ব্রিটিশ শাসন। এই কারণে প্রায় 200 বছর 1757 থেকে 1947 পর্যন্ত এই সময়টাকে আমরা বলি ব্রিটিশ শাসন। তারপরে কি হলো, তারপরে আমাদের পাকিস্তান আবার ভাগ হয়ে যায়। আমরা পূর্ব পাকিস্তান যারা ছিলাম তারা আবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। এই কারণে আমাদের চতুর্থ ফেজটা হবে হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 1947 থেকে 1971 সাল পর্যন্ত। ঠিক আছে, এখন আসুন আমরা প্রাচীনকাল থেকে শুরু করি। তো প্রাচীনকাল হচ্ছে আমাদের 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমরা যদি সম্পূর্ণ ভারতবর্ষের একটা ঘটনা প্রবাহ দেখি আর বাংলার ইতিহাস দেখি, তো আমি তো মেইনলি হচ্ছে বাংলার ইতিহাস বা বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ব। তো বাংলাদেশের ইতিহাস শুরু হয় হচ্ছে শশাঙ্কের শাসন থেকে, মানে 606 খ্রিস্টাব্দ থেকে, বা মতান্তরে 604 খ্রিস্টাব্দ থেকে। কিন্তু একেবারে প্রাচীনকালে কীভাবে আমাদের ভারতবর্ষ শাসন শুরু হলো বা ভারতবর্ষে যে একটা ঘটনা প্রবাহ সেটা কী করে শুরু হলো সেটাও আমরা একটু জানব। তো সর্বপ্রথম আমরা যেই বংশের আমরা ধারণা পাই সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, তো আসলে তৎকালীন যেই ভারতবর্ষ বেশ অনেকগুলো মহাজনপদে বিভক্ত ছিল ওই প্রাচীনকালে, যেগুলো বিভিন্ন রাজবংশ দ্বারা শাসিত হতো। এরকমই একটা রাজবংশ ছিল হচ্ছে নন্দ সাম্রাজ্য। এই যে নন্দ সাম্রাজ্য, এই নন্দ সাম্রাজ্যের রাজা ছিল হচ্ছে ধনানন্দ। ঠিক আছে, তো বিখ্যাত অর্থনীতিবিদ, দার্শনিক এবং রাজ উপদেষ্টা চাণক্যের নাম আপনারা শুনেছেন, তাই না? চাণক্যের নীতি বলি আমরা। সেই চাণক্যের সহযোগিতায় এই মৌর্য সাম্রাজ্যের একজন রাজা, যার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত, এই চন্দ্রগুপ্ত মৌর্য মাত্র 20 বছর বয়সে এই ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তো চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে আমাদের বৃহত্তর ভারতের অধিকাংশ অঞ্চলকে একত্র করে ফেলে তিনি শাসন করেন। তো তার শাসন মোটামুটি হচ্ছে 321 খ্রিস্টপূর্ব থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত বলবৎ ছিল। তার যেই বংশ, তার বংশের যে শেষ সম্রাট সে ছিল হচ্ছে বৃহদত্ত। এই বৃহদত্তকে পরাজিত করে নতুন একটা সাম্রাজ্য ভারতবর্ষের শাসন শুরু করে, তার নাম হচ্ছে কুষাণ সাম্রাজ্য। পরবর্তীতে কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল বাসুদেব। এই বাসুদেবকে পরাজিত করে আসে গুপ্ত সাম্রাজ্য। তো আলটিমেটলি এই গুপ্ত সাম্রাজ্য যখন শুরু হয়, গুপ্ত সাম্রাজ্যের শেষ পর্যায়ে এসে দেখা যায় যে হুনদের আক্রমণে এই গুপ্তদের ভিতরে খুবই একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়, একটা দুরবস্থার সৃষ্টি হয়ে যায়। এই সময় যশোধর্মন নামে এক রাজা অনেক অঞ্চল দখল করে নেন এবং এই সুযোগে দুইটা স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। একটা হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্য আমাদের বাংলায়, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলা এবং হচ্ছে পশ্চিম বাংলার দক্ষিণ অঞ্চল নিয়ে গঠিত।
আর একটা হচ্ছে গৌড় রাজ্য, যেটা পশ্চিম এবং উত্তর বাংলা নিয়ে গঠিত। ঠিক আছে, তো ষষ্ঠ শতাব্দীর একেবারে প্রথম দিকে হচ্ছে আমাদের বঙ্গটা স্বাধীন হয়ে যায় এবং শেষ ভাগে গৌড় স্বাধীন হয়ে যায়। এই গৌড়কে কেন্দ্র করেই রাজা শশাঙ্ক 607 খ্রিস্টাব্দে আমাদের স্বাধীন বাংলার প্রথম এবং সার্বভৌম রাজা হিসেবে বাংলা শাসন শুরু করে। তো শশাঙ্কর শাসন যখন শেষ হয়ে যায়, শশাঙ্ক শাসন শেষ হয়ে গেলে আমাদের বাংলায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিভিন্ন রাজ্যদের ভিতরে সবসময় একটা হানাহানি লেগেই থাকতো। নির্দিষ্ট কোনো শাসকও ছিল না যে পুরো বাংলাকে শাসন করবে। এই যে একটা গোলযোগপূর্ণ অবস্থা, এই সময়টাকে আমরা বলি হচ্ছে মৎস্যনায়ের যুগ। মৎস্যনায়ের যুগ অবসান ঘটিয়ে আমাদের পাল রাজারা শাসন শুরু করে। পালদের পরে আমাদের আসে সেন বংশ, এবং এই সেন বংশরাই আলটিমেটলি পরাজিত হয় হচ্ছে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজির হাতে পরাজিত হওয়ার মাধ্যমেই প্রাচীন যেই কাল আছে আমাদের, বা প্রাচীন যুগ যেটা আছে, সেটা সমাপ্তি হয়। বোঝা গেল? তাহলে সংক্ষেপে আমি বলে দিলাম যে প্রথমে মৌর্য সাম্রাজ্য, তাহলে তারপরে কুষাণ সাম্রাজ্য, তারপরে গুপ্ত সাম্রাজ্য, তারপরে হুনদের আক্রমণের ফলে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। তারই একটা ভাগ ছিল গৌড়। এই গৌড়কে কেন্দ্র করে শশাঙ্ক তার রাজ্য বিস্তার করে। তারপরে মৎস্যনায়ের যুগ শুরু হয়। মৎস্যনায়ের যুগ ভেঙে দিয়ে শুরু হয় পাল সাম্রাজ্যের শাসন, এবং পাল সাম্রাজ্যের শাসন শেষ হলে শুরু হয় হচ্ছে সেন বংশের শাসন। তাহলে এই পুরো ঘটনাটা হচ্ছে আমাদের প্রাচীনকালের ঘটনা। এখন আসুন একটু ডিটেলস আমরা জানি। প্রথমে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করব। তো মৌর্য সাম্রাজ্য আমি কি বললাম, যে এই মৌর্য সাম্রাজ্যের প্রথম যে রাজা তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য একজন রাজা নন্দবংশের, তার নাম হচ্ছে ধনানন্দ। এই ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে তাকে আমরা বলতে পারি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো তার সময়ে একজন রাষ্ট্রদূত, যার নাম হচ্ছে মেগাস্থেনিস। নাম কি? মেগাস্থেনিস। এই মেগাস্থেনিস একজন গ্রিক রাষ্ট্রদূত। ইনি তৎকালীন যে গ্রিক বীর আলেকজান্ডার, এই আলেকজান্ডারের নির্দেশে এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে আসেন। তিনি ইন্ডিকা নামক একটা গ্রন্থ লেখেন। নাম কি? ইন্ডিকা। এবং এই ইন্ডিকা নামক গ্রন্থে তিনি তৎকালীন সেই মৌর্য সাম্রাজ্যের যে আর্থসামাজিক বিবরণ, সেটা কিন্তু দিয়েছিলেন। এই চন্দ্রগুপ্ত মৌর্যকে, ধনানন্দকে পরাজিত করতে সাহায্য করেছিলেন হচ্ছে চাণক্য। এই চাণক্যর আরও নাম ছিল কি? কৌটিল্য, বিষ্ণুগুপ্ত বা চাণক্য। এবং এই চাণক্য আমাদের যে চন্দ্রগুপ্ত, যেহেতু তাকে সাহায্য করেন আমাদের ধনানন্দকে পরাজিত করতে, এই কারণে এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসেবে চাণক্য নিযুক্ত হন। এবং এই চাণক্যর একটা বিখ্যাত গ্রন্থ আছে সংস্কৃত ভাষায়, যার নাম হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে এই তিনটা অ্যাটলিস্ট আমাদের জানলেই হবে, যে তিনি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার সময়ে গ্রিক বীর আলেকজান্ডারের নির্দেশে মেগাস্থেনিস নামক একজন রাষ্ট্রদূত আসেন, যিনি ইন্ডিকা গ্রন্থ রচনা করেন, যেই গ্রন্থে তিনি মৌর্যদের যে আর্থসামাজিক বিবরণ সেটি দিয়েছিলেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে, ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন হচ্ছে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এই কারণে এই চাণক্যকে তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত করেন, এবং এই প্রধানমন্ত্রী চাণক্য অর্থশাস্ত্র নামক একটা গ্রন্থ লিখেন সংস্কৃত ভাষায়। মনে থাকবে। এখন এই চন্দ্রগুপ্ত মৌর্যেরই একজন স্ত্রী, যার নাম হচ্ছে দুর্ধরা। নাম কি? দুর্ধরা। এই দুর্ধরারই সন্তান ছিল হচ্ছে বিন্দুসার বা অমিত্রাঘাত। এই চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তারই তাহলে পুত্র, তার স্ত্রী দুর্ধরা, তার সন্তান বিন্দুসার বা অমিত্রাঘাত, তিনি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের শাসন করেন। তার পরবর্তীতে যিনি আসেন তার নাম হচ্ছে সম্রাট অশোক, এবং এই সম্রাট অশোক আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই সম্রাট অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। তাহলে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক, এবং তাকে আরও বলা হয় চণ্ডাশোক। চণ্ডাশোক কেন বলা হয়? কারণ ধারণা করা হয় তিনি তার আরও যে ভাই ছিল, মানে বিন্দুসারের যেই পুত্ররা ছিল, তাদের ভিতরে যুদ্ধ করে সকল ভাইকে তিনি হত্যা করেন, আপন ভাইকে হত্যা করে তিনি সিংহাসনে আরোহণ করেন। এই কারণে তাকে কেউ কেউ বলে হচ্ছে চণ্ডাশোক।
তো তার সময় একটা বিখ্যাত যুদ্ধ হয় যার নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধে প্রায় 1,00,000 মানুষ নিহত হয়। কত? 1,00,000 মানুষ। এই 1,00,000 মানুষ নিহত হওয়ার কারণে তিনি এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কোন ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্ম কি বলে? যে কোনো প্রাণী হত্যা করা যাবে না, তাই না? তো তিনি যেহেতু এত হত্যা দেখেছেন, এই কারণে তিনি আলটিমেটলি বলেন আর কোনো প্রাণী হত্যা হবে না, এখন থেকে আমি বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী। এই কারণে তাকে কেউ কেউ বলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাহলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? সম্রাট অশোককে। কনস্ট্যান্টাইন। ঠিক আছে, এখন আসো। এখন এই মৌর্য সমাজের আরও অনেকগুলো শাসকই আছে, সবগুলো নিয়ে আমাদের জানা তো প্রয়োজন নেই। যেমন তারপরে দশরথ ছিল, তারপরে সম্প্রতি শালিশুক, দেববর্মন, শতধানবান। সর্বশেষ যিনি ছিলেন তার নাম হচ্ছে বৃহদত্ত। এই বৃহদত্ত হচ্ছে আমাদের মৌর্য বংশের সর্বশেষ শাসক। ঠিক আছে, গেল। এই মৌর্য সাম্রাজ্যের পরে অনেকগুলো বংশই ছিল, তার ভিতরে সবথেকে বিখ্যাত আমাদের যার কথা বলতেই হয় সেটা হচ্ছে কুষাণ সাম্রাজ্য। তো আমাদের প্রাচীন যে চীন, এই প্রাচীন চীন আসলে অনেকগুলো শাখায় বিভক্ত ছিল, যার ভিতরে একটা শাখা ছিল হচ্ছে কুয়েই সোং। কী ছিল? কুয়েই সোং। এই কুয়েই সোং শাখারই একটা উপজাতি ছিল। কুয়েই সিং শাখারই 5টা শাখা ছিল, আবার উপশাখা বলা যায়। তাহলে কুয়েই সিং একটা জাতি যেটা হচ্ছে চীনে ছিল, তার আবার 5টি উপশাখা। এই 5টি উপশাখারই একটা উপজাতি হচ্ছে ইউচি। ঠিক আছে, তো এই কুষাণরা অ্যাকচুয়ালি এই ইউচি শাখারই অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে কুষাণরা অ্যাকচুয়ালি হচ্ছে চীনের যেই কুয়েইসুংয়ের 5টি শাখা, যার একটি হচ্ছে ইউচি। এই ইউচিরাই হচ্ছে অ্যাকচুয়ালি কুষাণ। এই যে কুষাণ সাম্রাজ্য, এর প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম কদভিসেস। এই প্রথম কদভিসেসের আরেকটা নাম হচ্ছে কুজুল কদভিসেস। মনে থাকবে? তাহলে প্রথম কদভিসেস বা কুজুল কদভিসেস ইনি হচ্ছে আমাদের এই কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারপরে এসেছিল দ্বিতীয় কদভিসেস বা ভীম কদভিসেস, কনিষ্ক, বাশিষ্ক, হুবিষ্ক, এবং সর্বশেষ যিনি এসেছিলেন তার নাম হচ্ছে বাসুদেব। মনে থাকবে? আচ্ছা, এই যে প্রথম কদভিসেস, তাহলে ইনি হচ্ছে আমাদের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। প্রথম কথা, তাহলে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম কদভিসেস, বা তার আরেকটা নাম হচ্ছে কুজুল কদভিসেস। এর উপাধি ছিল হচ্ছে কুজুল কদভিসেস বা প্রথম কদভিসেসের উপাধি ছিল হচ্ছে ধর্মস্থিত এবং সত্য ধর্মস্থিত। এই দুটো হচ্ছে তার উদাহরণ বলছি। তাহলে ধর্মস্থিত এবং সত্য ধর্মস্থিত, এটা হচ্ছে আমাদের প্রথম কদভিসেস বা কুজুল কদভিসেসের উপাধি। তারপরে এসেছিল কি? এই যেই আমাদের কুজুল কদভিসেস বা প্রথম কদভিসেস, এর যিনি পুত্র, এই পুত্রই হচ্ছে দ্বিতীয় কদভিসেস। এর আরেকটা নাম কি? ভীম কদভিসেস। তো এই ভীম কদভিসেস হচ্ছে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন। তাহলে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন হচ্ছে এই ভীম কদভিসেস বা দ্বিতীয় কদভিসেস। আর আমাদের যে কুষাণ বংশ, এই কুষাণ বংশেরই সর্বশ্রেষ্ঠ সম্রাট যদি কাউকে বলতে হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কনিষ্ক। তাহলে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কনিষ্ক। এই কনিষ্ক 78 খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেন। কি চালু করেন? শকাব্দ মানে কি? শককাল। আমরা যেরকম আরবি হিজরি আছে, বাংলায় আমাদের একটা কাল আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। ইংরেজির এরকম একটা ক্যালেন্ডার আছে। এরকম তিনি নিজের একটা ক্যালেন্ডার চালু করেন যার নাম হচ্ছে শকাব্দ, যিনি হচ্ছে 78 খ্রিস্টাব্দে চালু করেন। কে চালু করেন? কনিষ্ক। মনে থাকবে? তো এই যে কনিষ্ক, এই কনিষ্কর রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর হচ্ছে তার রাজধানী। এই পুরুষপুর হচ্ছে বর্তমানে আমাদের যে পাকিস্তানের পেশোয়ার, যেটা এই পেশোয়ারটা হচ্ছে পুরুষপুর। এবং পরবর্তীতে তার দ্বিতীয় একটা রাজধানী করেন। এই দ্বিতীয় রাজধানী হচ্ছে মথুরা হচ্ছে ভারতে। মনে থাকবে?
ঠিক আছে, এখন আসে বাশিষ্ক। রাস্তরঙ্গিনী একটা গ্রন্থ আছে, সবাই জানেন। এই রাস্তরঙ্গিনী গ্রন্থতে এই যে বাশিষ্ককে বলা হয় জুস্কা, জুস্কা নামে অভিহিত করা আছে। তিনি 2টি শহর নির্মাণ করেন। এই 2টি শহরের নাম হচ্ছে জুসকপুর, আরেকটা হচ্ছে জয়স্বামীপুর। এই জয়স্বামীপুর এবং জোসকপুর এই 2টা শহর তিনি নির্মাণ করেন, মানে বাশিষ্ক। এবং এই 2টা শহরই হচ্ছে শ্রীনগরের নিকটে, ভারতের শ্রীনগর তার নিকটে। ঠিক আছে, তারপরে হুবিষ্ক। হুবিষ্ক আমাদের বাশিষ্ক এর পরে হচ্ছে সিংহাসনে বসেন। এই হুবিষ্ক তার যে রাজধানী, এই রাজধানী আমাদের যেই কনিষ্কের দ্বিতীয় রাজধানী ছিল মথুরা, তাই না? আর প্রথম রাজধানী ছিল পুরস্কর বা পেশোয়ার। তো এটা বাশিষ্ক পর্যন্ত ঠিকই ছিল। হুবিষ্ক কী করলেন, তার যে প্রথম রাজধানী পেশোয়ার, এই পেশোয়ার থেকে তিনি রাজধানী নিয়ে আসলেন হচ্ছে মথুরাতে। ঠিক আছে, এবং তিনি বাশিষ্ক এর পুত্র দ্বিতীয় কনিষ্কের সাথে একত্রে শাসন কার্য কিন্তু পরিচালনা করতেন। এবং তিনি একটা শহর নির্মাণ করেন যেটা হচ্ছে কাশ্মীরের বর্মলার গিরিপথের নিকটে। এর নাম হচ্ছে হুসকোপুর। নাম কি? হুসকোপুর। এখন আসুন বাসুদেব। এই বাসুদেব হচ্ছে শৈব ধর্মাবলম্বী ছিলেন। শৈব মানে কি? শিবের উপাসক। তো কেউ কেউ মনে করে তিনি হচ্ছে আমাদের যেই কুষাণ সাম্রাজ্য, এই কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট। তবে এটা নিয়ে অনেক মতভেদ আছে, কেমন? তো এতটুকু জানলেই হবে আমাদের হচ্ছে কুষাণ সাম্রাজ্য নিয়ে। কুষাণ সাম্রাজ্যের পরে যাদের কথা আমাদের বলতে হয়, আমাদের ভারতীয় ইতিহাসে আমরা ক্লাসিক্যাল এজ যাকে বলি, আমরা বলি ক্লাসিক্যাল এজ বা স্বর্ণযুগ বা গোল্ডেন এজ। এই ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বা ক্লাসিক্যাল এজ বা গোল্ডেন এজ হিসেবে আমাদের অভিহিত করা হয় এই গুপ্ত রাজবংশকে। তো চীনা একজন পরিব্রাজক, নাম হচ্ছে ইৎসিং। এই ইৎসিং একটা সময় ভারতবর্ষে আসেন। তো তার যে বর্ণনা, তার বর্ণনা মতে আমাদের যে গুপ্ত বংশ, এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শ্রীগুপ্ত। তাহলে প্রতিষ্ঠাতাকে? গুপ্ত বংশের শ্রীগুপ্ত। তো শ্রীগুপ্তের পরে তার পুত্র ঘটোৎকচ গুপ্ত রাজ্য পরিচালনা করেন। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত। ইনারা ছিলেন হচ্ছে আমাদের গুপ্ত বংশের শাসক সমূহ। এখন এই যে প্রতিষ্ঠাতা আমাদের শ্রীগুপ্ত, এই শ্রীগুপ্ত হচ্ছে আমাদের যে ধ্রুপদী সভ্যতা, এই ধ্রুপদী সভ্যতার আদলে তিনি হচ্ছে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার যেই পুত্র, তার পুত্রের নাম হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। শ্রীগুপ্তের পরেই তিনি হচ্ছে রাজ্য পরিচালনা করেন। ঠিক আছে, কিন্তু কেউ কেউ মনে করেন এই যেই শ্রীগুপ্ত, এই শ্রীগুপ্তের থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট যিনি আমাদের গুপ্ত সাম্রাজ্য, যিনি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। কারণ প্রায় সবাই বলেন যে প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে আমাদের গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে এরকম যদি প্রশ্ন আসে যে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, মনে থাকবে। এবং এই প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। এবং তার উপাধি ছিল মহারাজাধিরাজ। ঠিক আছে, এবং তিনিও একটা অব্দ চালু করেন যার নাম হচ্ছে গুপ্তাব্দ। মানে তিনি নিজে একটা ক্যালেন্ডার চালু করেন যার নাম হচ্ছে গুপ্তাব্দ, মনে থাকবে। তারপরে আসেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হচ্ছে আমাদের এই প্রথম চন্দ্রগুপ্তেরই একজন পুত্র। তো এই যেই সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্তকে আবার কেউ কেউ বলেন ভারতের নেপোলিয়ন। কেন সেটা এখনই বলছি। তাহলে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। এখন কেন বলা হয়? কারণ এই সমুদ্রগুপ্ত হচ্ছে আমাদের যেই গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তাহলে শ্রেষ্ঠ শাসক হচ্ছে আমাদের সমুদ্রগুপ্ত, প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, আর আমাদের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত কী করেন? সম্পূর্ণ ভারতবর্ষকে একত্রিত করে ফেলেন। শুধুমাত্র সমতট বাদে। সমতট কোন অঞ্চলটা আমি আগেই বলেছি না, আমাদের সিলেট, তারপর শ্রীমঙ্গল এই অঞ্চলটা।
মৌলভীবাজার। তো এই সিলেট এই অঞ্চলটা বা আমাদের সমতট যে অঞ্চলটা, এই সমতট অঞ্চল বাদে বাকি যত অংশ আছে আমাদের ভারতবর্ষে সব অংশ একত্রিত করে তিনি শাসন করেন। মানে অনেকটা নেপোলিয়নের মতো। নেপোলিয়ন যেরকম প্রায় ইউরোপের অর্ধেকই দখল করে নিয়েছিল, তাই না? এই কারণে তাকে বলা হয় হচ্ছে ভারতের নেপোলিয়ন। এবং তিনি হচ্ছে আমাদের গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে। এবং তিনি প্রাচীন ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি চালন করেন প্রথম। অধীনতামূলক মিত্রতা নীতি তাহলে কে চালু করেন? এই সমুদ্রগুপ্ত। তার অনেকগুলো উদাহরণ মানে উপাধি ছিল। তার একটা উপাধি হচ্ছে কিং অফ পয়েটস। কিং অফ পয়েটস মানে কি? কবিরাজ, সরি। তাহলে তিনি কবিরাজ ছিলেন, তিনি পরম ভগবত ছিলেন, পরাক্রমাঙ্ক ছিলেন, সর্বরাজ্যসেত্তা ছিলেন, বিক্রমাঙ্ক ছিলেন বা বিক্রম। তার আবার আরেকটা নাম হচ্ছে একরাট। মানে অনেকগুলো উপাধি তার ছিল। ঠিক আছে। তো তারই পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য তারপরে সিংহাসনে বসেন। তো এই বিক্রমাদিত্যের মাতা ছিল হচ্ছে দত্তা দেবী বা কেউ কেউ বলে দত্তা, এবং ইনার স্ত্রী ছিল হচ্ছে ধ্রুব দেবী। তার পুত্র আবার দুইটা, একটা হচ্ছে কুমারগুপ্ত, একটা হচ্ছে গোবিন্দগুপ্ত। এই কুমারগুপ্তই তার পরবর্তীতে এসে হচ্ছে আমাদের গুপ্ত সাম্রাজ্যের যে দায়িত্ব নেন, মনে থাকবে। তো এই যে বিক্রমাদিত্য অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। এটা মনে রাখলেই চলবে আপাতত, যে আমাদের বিক্রমাদিত্যের উপাধি ছিল হচ্ছে উপাধি ছিল আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তো এই বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজসভায় 9 জন পণ্ডিত ছিলেন। 9 জন পণ্ডিত। এই 9 জন পণ্ডিতকে বলা হতো নবরত্ন। এই নবরত্নদের ভিতরে ছিল কালিদাস, অমর সিংহ, তারপরে বরাহমিহির, বড়ুরুচি, ঘটকপর, খনকপর, বেতাল ভট্ট, শঙ্কু। এরকম 9 জন ছিলেন। এই 9 জন পণ্ডিতকে একত্রে তিনি বলতেন হচ্ছে নবরত্ন। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চীনা একটা পরিব্রাজক নাম হচ্ছে ফা হিয়েন। এই ফা হিয়েন ভারতবর্ষে আসেন। এই ফা হিয়েনের একটা বই আছে যার নাম হচ্ছে ফো কিউ ফিং, মনে থাকবে। তিনি যেই মুদ্রা চালু করেন সেই মুদ্রার নাম হচ্ছে দিনার। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কর্তৃক যে মুদ্রা চালিত হয় তার নাম হচ্ছে দিনার, মনে থাকবে। এখন আসুন কুমারগুপ্ত। এই কুমারগুপ্ত হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য তারই একজন পুত্র ছিলেন, এবং তিনি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দ বিহার। এই নালন্দ বিশ্ববিদ্যালয় কিন্তু তার প্রতিষ্ঠা এবং তিনি হচ্ছে কার্তিকের উপাসক ছিলেন। তাহলে কার্তিকের উপাসক ছিলেন হচ্ছে আমাদের কুমারগুপ্ত। এবং গুপ্ত বংশে আরও অনেক সম্রাট ছিল, কিন্তু শেষ পরক্রান্ত মানে সর্বশেষ শক্তিশালী যে সম্রাট ছিল তার নাম হচ্ছে স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্ত ছিলেন হচ্ছে বৈষ্ণব ধর্মের বা বিষ্ণুর উপাসক। তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন। এই হুন আক্রমণ প্রতিরোধ করার কারণে তাকে আবার কেউ কেউ বলে হচ্ছে ভারতের রক্ষাকারী সম্রাট। ঠিক আছে। তো তারও অনেকগুলো উপাধি ছিল, যেমন কর্মাদিত্য, পরম ভগবত, তারপরে শত্রুপম। তো তার সময় আসলে যদিও তিনি হুন আক্রমণ প্রতিহত করেন, কিন্তু একটা সময় এসে তিনি আর আসলে পারেননি। তো তার আক্রমণের কারণে আমাদের যেই বাংলা অংশটা, এই বাংলা অংশ দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্য, আর দুই হচ্ছে গৌড় রাজ্য। এই যে এই গৌড় রাজ্যকে কেন্দ্র করেই আমাদের রাজা শশাঙ্ক আমাদের বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা হিসেবে শাসন শুরু করেন। তাহলে এরকম যদি প্রশ্ন আসে যে বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজাকে, তাহলে সেটা হচ্ছে শশাঙ্ক। এবং তার সালটা আমাদের লাগবে যে তিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেছিলেন। ঠিক আছে। এখন আসুন, তার আসলে প্রকৃত পরিচয় নিয়ে অনেক ঝামেলা আছে। কেউ কেউ বলে তার আসল নাম হচ্ছে নরেন গুপ্ত,
কেউ কেউ বলে তিনি হচ্ছে গুপ্ত বংশের লোক ছিলেন, আবার কেউ কেউ বলে না তিনি হচ্ছে মৌখরী রাজ্যের অধীনে একজন সামন্ত ছিলেন। তো যাই হোক, তার যে রাজধানী, এই রাজধানী নিয়ে প্রশ্ন আসে। এই রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ ছিল আমাদের রাজা যে শশাঙ্ক, তার হচ্ছে রাজধানী। তো বর্তমানে যে মুর্শিদাবাদ জেলা ভারতের পশ্চিমবঙ্গের, এই মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে কানছনা গ্রাম। এই কানছনা গ্রামই হচ্ছে অ্যাকচুয়ালি সেই প্রাচীন কর্ণ সুবর্ণ। তো তিনি হচ্ছে তাহলে স্বাধীন বঙ্গরাজ্যের প্রতিষ্ঠাতা, তাই তো? তাহলে প্রথম স্বাধীন বাঙালি রাজা এবং গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি তার রাজ্য আসলে অনেক 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 দূর পর্যন্ত বিস্তৃত করেন। তিনি কনৌজ বিজয় করেন। তিনি আসলে শৈব উপাসক ছিলেন বা শিবের উপাসক ছিলেন। 637 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো তার মৃত্যু নিয়ে আসলে অনেকগুলো ঝামেলা আছে। যেমন হিউয়েন সাং তিনি বলেছিলেন আসলে তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেন হর্ষবর্ধনের সাথে যুদ্ধের কারণে, আবার কেউ কেউ বলে না আরও পরে তিনি মৃত্যুবরণ করেন। তো আসলে 619 খ্রিস্টাব্দে একটা তাম্রশাসন পাওয়া যায় যার নাম হচ্ছে গঞ্জম তাম্রশাসন। সেখান থেকে দেখা গেছে আসলে তিনি 637 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এখন আসুন মৎস্যনয়ের যুগ। মৎস্যনয়ের যুগ কি? আমাদের কেন্দ্রীয় শক্তির অভাবে এই 637 থেকে 756 খ্রিস্টাব্দ সালটা লাগবে আমাদের। এইখানে প্রায় 119 বছর। এই 119 বছর যাবৎ আসলে বাংলায় চরম একটা বিশৃঙ্খলার অবস্থা শুরু হয়। নির্দিষ্ট কোনো শক্তি ছিল না কেন্দ্রীয় যে পুরো বাংলা শাসন করবে। তো এই গোলযোগপূর্ণ অবস্থাকেই আমরা বলে থাকি হচ্ছে মৎস্যনয়ের যুগ। তাহলে মৎস্যনয়ের যুগ ছিল হচ্ছে 637 খ্রিস্টাব্দ থেকে 756 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই মৎস্যনয়ের যুগকেই মৎস্যনয়ের যুগেরই অবসান ঘটিয়ে একজন পাল বংশের রাজা, তার নাম ছিল হচ্ছে গোপাল। এই গোপাল 756 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন হচ্ছে পাল সাম্রাজ্য। এই পাল সাম্রাজ্য হচ্ছে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী বংশানুক্রমিক রাজবংশ। প্রথম দীর্ঘস্থায়ী বংশানুক্রমিক রাজবংশ। বাংলা কেন্দ্রিক, ঠিক আছে, ভারত কেন্দ্রিক না, কিন্তু বাংলা কেন্দ্রিক শুরু করেছি। ভারত আমাদের শেষ, ভারতেই গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত শেষ ছিল। শশাঙ্ক থেকে আমাদের বাংলা সাম্রাজ্য শুরু হলো। তো তারা প্রায় 17 পুরুষ যাবৎ, এই পাল রাজারা 17 পুরুষ যাবৎ 400 বছর বাংলা রাজত্ব করেন। এটা কিন্তু কম না, 17 জন পুরুষ 400 বছর যাবৎ হচ্ছে আমাদের বাংলা রাজত্ব করেন। তো তার ভিতরে অনেকগুলো রাজা আছে, আমাদের সবগুলো নিয়ে লাগবে না। আমরা গোপাল নিয়ে জানবো, ধর্মপাল নিয়ে জানবো, দেবপাল নিয়ে জানবো একটু, নারায়ণ পাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল, এবং সর্বশেষ তিনি হচ্ছে মদন পাল। এই মদন পাল নিয়ে আমাদের একটু জানতে হবে। এখন আসুন আমরা জানি তাদেরকে নিয়ে একটু। তো প্রথমে আসুন, এই যে পাল সাম্রাজ্য, এই পাল সাম্রাজ্যকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদীয়মান প্রতিবর্তী যুগ। এই উদীয়মান প্রতিবর্তী যুগকে আমরা বলি হচ্ছে প্রথম 100 বছর। এই প্রথম 100 বছর উদীয়মান প্রতিপত্তি যুগ এই কারণে বলা হয় কারণ এই সময় আমাদের যেই গোপাল, ধর্মপাল, দেবপাল, এই যে তিনজন আসলে পাল সাম্রাজ্যকে একটা অনন্য উচ্চতা নিয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে প্রথম বিগ্রহপাল থেকে এই যে প্রথম মহিপাল, এই পর্যন্ত আসলে পাল সাম্রাজ্যের ভাঙন সৃষ্টি হয়। তো এই সময় দেখা যায় যে অবনতি শুরু হয়ে যায় এবং আলটিমেটলি পুনরুদ্ধারও হয় কিছুটা, পুরাটা আগের মতো শৌর্য বিজয় ফিরে যায়নি, কিন্তু কিছুটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এবং আলটিমেটলি রামপাল যিনি আছেন, এই রামপাল কিছুটা কৃতিত্ব দেখান পরবর্তীতে পাল সাম্রাজ্য ধরিয়ে রাখতে, কিন্তু আলটিমেটলি পাল রাজারা এত দুর্বল হয়ে পড়ে যে মদন পালের সময় এসে আর তারা টিকে থাকতে পারেনি, তখন সেন বংশ রাজত্ব শুরু করে। ঠিক আছে, এখন আসুন গোপাল নিয়ে একটু জানি। তাহলে গোপাল হচ্ছে আমাদের মৎস্যনয়ের অবসান ঘটিয়ে তিনি হচ্ছে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের গোপাল, মনে থাকবে। তো এই যে গোপাল, একটু মুছে দিই, এই যে গোপাল, এই গোপাল ছিলেন হচ্ছে আমাদের বপ্পট নামক একজন লোক। এই বপ্পটের হচ্ছে পুত্র। তো সন্ধ্যাকর নন্দীর একটা বই আছে যার নাম হচ্ছে রামচরিত, সন্ধ্যাকর নন্দীর। এই রামচরিত গ্রন্থে বলা হয়েছে আমাদের যে গোপাল, এই গোপাল অ্যাকচুয়ালি ছিল হচ্ছে বরেন্দ্র অঞ্চলের একজন রাজা। বরেন্দ্র অঞ্চল ছিল তার হচ্ছে পিতৃভূমি। তিনি সিংহাসনে কী করে আরোহণ করলেন এটা নিয়ে একটা রূপকথা আছে যাকে বলা হয় তারানাথের রূপকথা, যদিও সেটা কেউই বিশ্বাস করেন না। ঠিক আছে, তো এই গোপাল আমাদের নালন্দায় একটা বিহার প্রতিষ্ঠা করেন। তাহলে নালন্দা বিহার প্রতিষ্ঠা করেন। তো বিহার যেহেতু প্রতিষ্ঠা করেন তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই গোপাল ছিল একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। ঠিক আছে,
তো তার সবথেকে শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ওদন্তপুরের বৌদ্ধবিহার। ওদন্তপুরের বৌদ্ধবিহার, এই ওদন্তপুরের বৌদ্ধবিহার তিনি প্রতিষ্ঠা করেন এবং তার আমলে সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে এই ওদন্তপুরের বৌদ্ধবিহার। তারপরেই আমাদের গোপালের মৃত্যুর পরেই তারই পুত্র ধর্মপাল, এই ধর্মপাল হচ্ছে আমাদের সিংহাসনে আরোহণ করেন। কেউ কেউ বলে থাকেন এই ধর্মপাল হচ্ছে পাল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে প্রশ্ন যদি এরকম আসে যে পাল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে ধর্মপাল দেখাতে পারেন, কারণ ধর্মপালকে বলা হয়ে থাকে যে তিনি হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং এই ধর্মপাল হচ্ছে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসকও বটে। তাহলে পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল, যিনি গোপালের পুত্র এবং তিনি সর্বশ্রেষ্ঠ শাসক। তিনি গোপালের স্ত্রী দেবদেবী, এই দেবদেবীরই একজন সন্তান ছিলেন। তার আবার দুই পুত্র, একটা হচ্ছে ত্রিভুবন পাল, একটা হচ্ছে দেববট। ঠিক আছে, গোপালের অনেকগুলো ভাই ছিল, তখন কিন্তু একজন ভাইয়ের নাম জানা যায়, যার নাম হচ্ছে বাকপাল। তো তিনিও আসলে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তিনি তার সময় যে উল্লেখযোগ্য কীর্তি সেটা হচ্ছে বিহারে বিক্রমশীল বিহার। বিক্রমশীল বিহার যেটা আছে আমাদের বিহারে, এই বিক্রমশীল বিহার হচ্ছে তার প্রতিষ্ঠাতা। এই যে বিক্রমশীল বিহার, এই বিক্রমশীল বিহারে আপনারা জানেন যে 107টি মন্দির এবং 6টি মহাবিদ্যালয়, 6টি মহাবিদ্যালয় ছিল, যেখানে মোট 114 জন অধ্যাপক ছিলেন। এবং এটার বাদেও আমাদের কাছে সবথেকে পরিচিত যেটা তার সময়ের কৃতিত্ব, সেটা হচ্ছে আমাদের রাজশাহীর পাহাড়পুরে যে সোমপুর বিহার এবং কুমিল্লার যে ময়নামতি, এই দুইটা কিন্তু আমাদের এই ধর্মপালের সময় প্রতিষ্ঠিত। তাহলে সোমপুর বিহার এবং ময়নামতি, এই দুইটা হচ্ছে আমাদের ধর্মপালের প্রতিষ্ঠিত। ঠিক আছে, আচ্ছা। তো তিনি আসলে এতটা লেভেল পর্যন্ত তিনি শাসন করে গেছেন, বা তিনি তার পরাক্রমশালিতা এত বেশি ছিল যে তাকে কেউ কেউ বলেন গৌড়েশ্বর, মানে গৌড়ের যে ঈশ্বর, এই ঈশ্বরও তাকে বলে থাকে কেউ কেউ ধর্মপালকে। ঠিক আছে, তাহলে তার উপাধি আমরা কি বলতে পারি? আমাদের ধর্মপালের উপাধি হচ্ছে গৌড়েশ্বর। তাহলে ধর্মপালের উপাধি কি? গৌড়েশ্বর, মনে থাকবে। তাহলে ধর্মপালের উপাধি হচ্ছে গৌড়েশ্বর। একটু মুছে দিই। ধর্মপালের উপাধি হচ্ছে গৌড়েশ্বর। ঠিক আছে, তো তার সময় একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ত্রিপাক্ষিক সংঘর্ষ। তাহলে ত্রিপাক্ষিক সংঘর্ষ তার সময় ঘটে। ত্রিপাক্ষিক সংঘর্ষ নিয়ে আমি ডিটেলস বলে রেখেছি, মানে পূর্ববর্তী যে ভিডিও বানিয়েছিলাম এই প্রাচীন বাংলার ইতিহাসের উপরে, সেখানে আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে সবগুলো প্লেলিস্টের সবগুলো ভিডিওরই ডিটেলস আমি দিয়ে রাখছি, কেমন, লিঙ্ক দিয়ে রাখছি। ধর্মপাল আসলে দুইটা যুদ্ধেই পরাজিত হন। আমাদের যে ত্রিপাক্ষীয় সংঘর্ষ দুইটা হয়, দুইটাতেই ধর্মপাল পরাজিত হয়েছিলেন। ধর্মপালের পরে যিনি ক্ষমতায় আসেন তিনি হচ্ছে দেবপাল। এই দেবপাল 721 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে সিংহাসনে আরোহণ করেন। তার অনেকগুলো উপাধি ছিল, যেমন পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ। তাহলে পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ কী কী ছিল? মহারাজাধিরাজ, পরমেশ্বর, পরম ভট্টারক। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের দেবপালের উপাধি। ঠিক আছে, তো তার সময় অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ছিল, সব কিছু আমাদের লাগবে না, শুধু এতটুকু জানতে হবে যে তার যে রাজধানী, তার রাজধানী ছিল হচ্ছে মুঙ্গের। মুঙ্গের ছিল হচ্ছে আমাদের দেবপালের রাজধানী। এই মুঙ্গের হচ্ছে বর্তমানে বিহারের একটা জেলা, এবং তার সময়ে একটা বিখ্যাত বিহার ছিল, একটা মঠ ছিল, যার নাম হচ্ছে শৈলেন্দ্র রাস। নালন্দা বিহার, কেমন, নালন্দা বিহারেই তিনি শৈলেন্দ্র রাজ নামক একটা মঠ প্রতিষ্ঠা করেন, এবং যার সাহায্যস্বরূপ তিনি হচ্ছে 5টি গ্রাম দান করেন। ঠিক আছে, মানে জাভা সম্রাটের একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে শৈলেন্দ্র রাজ।
এই শৈলেন্দ্ররাজ বলেন যে আমি নালন্দাতে একটা হচ্ছে বিহার প্রতিষ্ঠা করব। তো এই বিহার প্রতিষ্ঠা করার সাহায্যস্বরূপ তিনি 5টি গ্রাম দান করেন এই দেবপাল। দেবপাল নিজেও একটা হচ্ছে বৌদ্ধ ছিলেন। তো দেবপাল বীরদেব নামক জনৈক ব্রাহ্মণকে নালন্দা বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব দেন। তিনি বৌদ্ধবিহারে পারদর্শী ইন্দ্রগুপ্তকে নালন্দায় অধ্যক্ষ নিযুক্ত করেন। তাহলে এই নালন্দার যে অধ্যক্ষ নিযুক্ত করেন তিনি, তার নাম হচ্ছে ইন্দ্রগুপ্ত। গুরুত্বপূর্ণ না, কেমন, নাম মনে রাখলেও চলবে। এখন আসুন নারায়ণ পাল। এই নারায়ণ পাল হচ্ছে প্রথম বিগ্রহপালেরই পুত্র। তাহলে নারায়ণ পাল হচ্ছে প্রথম বিগ্রহপালেরই পুত্র এবং তিনি হচ্ছে আমাদের পাল সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। তিনি 54 বছর শাসন করেন। মানে এককভাবে যদি চিন্তা করি তাহলে নারায়ণ পাল ছিলেন হচ্ছে আমাদের পাল সাম্রাজ্যের সব থেকে দীর্ঘস্থায়ী শাসক। তো এই নারায়ণ পাল আসলে অত্যন্ত দুর্বল প্রকৃতির শাসক ছিলেন, তার ফলে এত বছর টিকে গিয়েছিলেন। তার সময়ে আমাদের দক্ষিণ এবং পূর্ব বাংলায় অনেক স্বাধীন রাজবংশের উদ্ভব ঘটে। তার ভিতরে 2টা রাজবংশ ছিল হচ্ছে চন্দ্রবংশ ও বর্মবংশ। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, মানে এতটুকু গুরুত্বপূর্ণ যে নারায়ণ পালের সময় আমাদের দক্ষিণ পূর্ব বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে, তার ভিতরে চন্দ্রবংশ ছিল, বর্মবংশ ছিল। এই চন্দ্রবর্ম বংশ সম্পর্কে যে ডিটেলস লাগবে তা না, কিন্তু আমি একটু বলে রাখবো, কেমন। তারপরে আসুন প্রথম মহিপাল। এই প্রথম মহিপাল হচ্ছে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র। তাহলে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র হচ্ছে প্রথম মহিপাল। তার সময় অনেকগুলো জিনিস আছে যেগুলো এখনও তার স্মৃতি বহন করে, যেমন দিনাজপুরের মহিপাল দিঘি। মহিপাল দিঘি কোথায়? দিনাজপুরে। তারপরে কি আছে? সাগর দিঘি। এই সাগর দিঘি কোথায়? সাগর দিঘি হচ্ছে মুর্শিদাবাদে। তারপরে বগুড়া জেলার যে মহিপুর, এই মহিপুরও কিন্তু তার নামে নামকরণ করা। তারপরে মহিসন্তোষ, এই মহিসন্তোষ হচ্ছে দিনাজপুর জেলায়। এই মহিসন্তোষও কিন্তু তার যেই স্মৃতি সেটা বহন করে। এবং মহিগঞ্জ আছে রংপুর জেলায়, এই মহিগঞ্জও কিন্তু তার যেই স্মৃতি সেটা বহন করে। তাহলে মহিপাল দিঘি, সাগর দিঘি, মহিপুর, মহিসন্তোষ, মহিগঞ্জ এগুলো সব কিন্তু এই প্রথম মহিপাল, এই প্রথম মহিপালের যেই স্মৃতি সেগুলো কিন্তু বহন করে। ঠিক আছে। তো তার সময়ে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা কিন্তু তারই সময়। তার সময়ে গজনীর সুলতান মাহমুদ, এই গজনী সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। যদিও তিনি সম্পূর্ণ ভারতের, মানে আমাদের প্রথম মহিপাল যদিও সম্পূর্ণ ভারতের শাসক ছিলেন না, কিন্তু তার সময় যেহেতু আক্রমণ হয় এই কারণে আমাদের জন্য একটু লাগবে। তো তিনি আসলে পাল সাম্রাজ্য রক্ষা করেন সেই সময়, মানে এই বহি আক্রমণ থেকে। ঠিক আছে। তো তারপরে আসলে যারা ছিল আমাদের রামপাল, দ্বিতীয় মহিপাল, এরা আসলে অত্যন্ত দুর্বল প্রকৃতির শাসক ছিল। আস্তে আস্তে আসলে পাল সাম্রাজ্য ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো দ্বিতীয় মহিপাল যিনি, এই দ্বিতীয় মহিপাল হচ্ছে আমাদের তৃতীয় বিগ্রহপালের পুত্র ছিল। ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তো দ্বিতীয় মহিপাল আমাদের এই জন্য লাগবে যে তার সময় বিখ্যাত একটা বিদ্রোহ হয়েছিল যার নাম হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ। নাম কি? বরেন্দ্র বিদ্রোহ। তাহলে তার সম্পর্কে এতটুকু জানলেই চলবে যে আমাদের দ্বিতীয় মহিপাল যিনি, তার সময় হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে। এই যে বরেন্দ্র বিদ্রোহ, এই বরেন্দ্র বিদ্রোহের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছে কৈবর্ত বা জেলে নেতা দিব্য। তাহলে দিব্য হচ্ছে এর নেতৃত্ব দিয়েছিলেন। এই বরেন্দ্র বিদ্রোহ যেহেতু কৈবর্ত বা জেলে সম্প্রদায় নেতৃত্ব দিয়েছিলেন, এই কারণে বরেন্দ্র বিদ্রোহের আরেকটা নাম কি? কৈবর্ত বিদ্রোহ। মনে থাকবে, এতটুকু জানলেই চলবে। তাহলে রামপাল, তারপরে এই রামপাল হচ্ছে আমাদের যে পাল সাম্রাজ্য প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা, তখন পুনঃপ্রতিষ্ঠা করেন। তাহলে পুনঃপ্রতিষ্ঠা করেন হচ্ছে রামপাল। এবং পাল সাম্রাজ্যের সর্বশেষ মুকুটমণি, মানে সর্বশেষ একটু পরাক্রমশালী যিনি ছিলেন, তিনি হচ্ছে এই রামপাল। এই কারণে তাকে বলা হয় পাল সাম্রাজ্যের সর্বশেষ মুকুটমণি। তাহলে পাল সাম্রাজ্যের সর্বশেষ মুকুটমণি হচ্ছে আমাদের এই রামপাল। তো এই রামপালের নামেই একটা বিখ্যাত গ্রন্থ আছে আমাদের সন্ধ্যাকর নন্দীর, যার নাম হচ্ছে রামচরিত। তাহলে রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী রচিত এই রামের সময়ে। এবং আলটিমেটলি আর আসলে পাল বংশ টিকেনি।
আলটিমেটলি 1161 সালে গিয়ে মদন পাল, নামেও যেরকম মদন কামেও মদন, এই মদন হচ্ছে শেষ শাসক ছিলেন হচ্ছে আমাদের পাল সাম্রাজ্যের পতন ঘটে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে পাল সাম্রাজ্য প্রায় 400 বছরের শাসন শেষ হলো। তো আমরা বলেছিলাম যে আমাদের যেই দেববংশ, চন্দ্র এবং বর্মবংশ। আমরা একটু আগে কি বললাম যে আমাদের যেই একটু ওয়েট করবেন। আচ্ছা, এখন আসুন, আমাদের যেই পাল সাম্রাজ্য যখন চলছিল, সেই পাল সাম্রাজ্য শেষ সময়ে গিয়ে কী হয়েছিল, শেষ সময় গিয়ে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল। তো দুর্বল বলতে আমাদের যে নারায়ণ পাল ছিল, নারায়ণ পালের সময় কিন্তু একেবারেই অবস্থা খারাপ ছিল। যিনি আমাদের পাল সাম্রাজ্যের দীর্ঘস্থায়ী শাসক, প্রায় 54 বছর যাবৎ পাল সাম্রাজ্য শাসন করেছিলেন। এই নারায়ণ পালের সময় দেখা যায় দক্ষিণ পূর্ব বাংলায় অনেক স্বাধীন রাজবংশের উত্থান ঘটে। তো এরকম আমরা 3-4টা বংশের সন্ধান পাই আমাদের দক্ষিণ পূর্ব বাংলায়, যেমন দেববংশ, চন্দ্রবংশ, বর্মবংশ। তো বিভিন্ন মুদ্রা থেকে আমরা যে দেববংশের 4জন রাজার নাম পাই: শান্তিদেব, বীরদেব, আনন্দদেব, শ্রী ভবদেব। এগুলো ডিটেলস না জানলেও চলবে। এবং চন্দ্রবংশের কয়েকজন আমরা নাম পাই, যেমন পূর্ণচন্দ্র, সুবর্ণচন্দ্র, তৈলক্যচন্দ্র, শ্রীচন্দ্র, কল্যাণচন্দ্র, লহরচন্দ্র, গোবিন্দচন্দ্র। এবং বর্মবংশের অনেকের নাম পাই, আমাদের বজ্রবর্মা, জাতবর্মা, হরিবর্মা, শালবর্মা, তৈলক্য সুন্দরী, ভোজবর্মা। এনারা হচ্ছে আমাদের বর্মবংশের অঙ্গ। এটা নিয়ে খুব ডিটেলস আমাদের লাগবে তা না, কিন্তু কয়েকটা তথ্য আমরা একটু জেনে রাখি, কেমন? সরি, এখন আসি হচ্ছে আমাদের প্রথমে দেববংশের আমরা বললাম 4জন শাসকের নাম পাওয়া যায় বিভিন্ন তাম্রলিপি এবং মুদ্রা থেকে। তার ভিতরে শান্তিদেব এবং বীরদেব এই দুজন সম্পর্কে আসলে কিছুই জানা যায় না সেরকম, কিন্তু আনন্দদেব যিনি ছিলেন, ইনাকে বলা হচ্ছে দেববংশের সর্বশ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, তাহলে সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে দেববংশের আমাদের আনন্দদেব, মনে থাকবে। এবং ইনি একজন সর্বশ্রেষ্ঠ শাসক হবার কারণে একটা উপাধি ধারণ করেন। তার উপাধি ছিল হচ্ছে বঙ্গাল মৃগাঙ্ক। ঠিক আছে, এবং তিনি 39 বছর রাজত্ব করেন। 39 বছর কিন্তু কম না। এবং তার সব থেকে মজাদার যেই সৃষ্টি সেটি হচ্ছে লালমাই ময়নামতির আনন্দ বিহার। এবং এই আনন্দ বিহারের পাশে যে দিঘিটা আছে, এই দিঘিটাও কিন্তু তার সময় সৃষ্ট, মনে থাকবে। এবং ময়নামতির যে বিহারগুলো আছে তার ভিতরে কিন্তু এই আনন্দদেবের বিহারই সব থেকে বড়। এতটুকু জানলেই চলবে। তারপরে আসেন ভবদেব হচ্ছে আমাদের যে দেববংশের সর্বশেষ শাসক। তার উপাধি ছিল হচ্ছে অভিনব মৃগাঙ্ক। তাহলে বঙ্গাল মৃগাঙ্ক ছিল কে? আনন্দদেব। আর ভবদেব ছিল হচ্ছে অভিনব মৃগাঙ্ক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি কি? শালবন বিহার। ঠিক আছে, এই শালবন বিহারের এই কারণেই আর একটা নাম হচ্ছে ভবদেব বিহার, যেহেতু তিনিই তৈরি করেছিলেন এই কারণে এরকম নাম। তো এই যে ভবদেব বিহার বা শালবন বিহারের 115টি ভিক্ষু কক্ষ ছিল, মনে থাকবে। এতটুকু মনে রাখলেই চলবে। তারপরে আসুন চন্দ্রবংশ নিয়ে ডিটেলসে খুব আমাদের জানা যায় তা না। তো ধারণা করা হয় তারা যে ঢাকা জেলার রামপাল, ধুল্লা, ফরিদপুর জেলার ইদিরপুর, কেদারপুর এবং বারেল্লাই, এই সব জায়গায় বিভিন্ন আমরা তাম্রলিপি বা শিলালিপি পাই, সেগুলো থেকেই ধারণা করা হয় যে এই অঞ্চলগুলোতে আসলে তারা বাস করতেন। তো তাদের যে প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় হচ্ছে পূর্ণচন্দ্রকে। পূর্ণচন্দ্র হচ্ছে আমাদের চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তিনি হচ্ছে রোহিতগিরি বা রোহিতেশ্বর এই পর্বতের অধিপতি ছিলেন। ঠিক আছে, বলা হয়ে থাকে যে আমাদের পূর্ণচন্দ্র, যিনি হচ্ছে আমাদের চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা, ইনি হচ্ছে রোহিতগিরি বা রোহিতেশ্বর এই পর্বতের অধিপতি ছিলেন। তো এই পূর্ণচন্দ্র যেই চন্দ্রবংশ প্রতিষ্ঠা করেছিলেন, এটি প্রায় 200 বছর যাবৎ কিন্তু আমাদের বাংলায় শাসন করেছে। একেবারে কম নয় কিন্তু, মনে থাকবে। আচ্ছা,
এই চন্দ্রবংশে যদিও প্রতিষ্ঠা করেন পূর্ণচন্দ্র, তবে সর্বশ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে শ্রীচন্দ্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে শ্রীচন্দ্র, ঠিক আছে। আর শেষ যিনি ছিল, শেষ হচ্ছে গোবিন্দচন্দ্র। এতটুকু জানলেই হবে। তাহলে প্রতিষ্ঠাতা হচ্ছে রোহিতগিরি বা রোহিতেশ্বর পর্বতের অধিপতি মানে পূর্ণচন্দ্র। সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে শ্রীচন্দ্র। সর্বশেষ শাসক হচ্ছে গোবিন্দচন্দ্র। এখন আসুন বর্মবংশ। আচ্ছা, বর্মবংশের প্রতিষ্ঠাতা জাতবর্মা। কে? জাতবর্মা। তাহলে জাতবর্মা হচ্ছে বর্মবংশের প্রতিষ্ঠাতা, এতটুকু জানলেই চলবে। এবং তার আরও যেই লোকজন আছে, যেমন হরিবর্মা, শালবর্মা, তৈলক্য সুন্দরী, এরা আসলে আলটিমেটলি আমাদের বাংলা শাসন করেন, ঠিক আছে। তো তাদের সম্পর্কে আসলে বিশেষ কিছু জানা যায় না, এতটুকু জানলেই হবে যে তাদের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে জাতবর্মা। এখন আসুন সেন বংশ। তাহলে পাল বংশের পরে দ্বিতীয় সর্ববৃহৎ যেই শাসন বংশ আমাদের বাংলাদেশ শাসন করেছে প্রাচীনকালে, তার একটা হচ্ছে সেন বংশ, মনে থাকবে। তো এই সেন বংশ মোটামুটি একাদশ শতাব্দীর মধ্যভাগে দেখতেই পাচ্ছেন, মানে 1061 খ্রিস্টাব্দে এই সময়টাতে আমাদের বাংলায় উদ্ভব ঘটে। তো সেন বংশ আসলে ছিল হচ্ছে কর্ণাটের অধিবাসী, মানে আমাদের ভারতের দক্ষিণাত্য বা দক্ষিণ অঞ্চলে যে কর্ণাট, এই কর্ণাট বা কর্ণাটকের অধিবাসী ছিল। তা বর্তমানে আমাদের ভারতের যে মহারাষ্ট্র এবং হায়দ্রাবাদ অঞ্চলের দক্ষিণ এবং মহীপুর রাজ্যের উত্তর এবং পশ্চিম ভাগ নিয়ে এই কর্ণাট তখন গঠিত ছিল। এবং সেনদের আদিপুরুষ ছিল হচ্ছে বীরসেন। এই বীরসেন হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের যে কর্ণাট, এই কর্ণাটেরই একজন শাসক ছিল, মনে থাকবে। তো এই কর্ণাটের ভাষা কি আপনারা জানেন, তাই না? রকিং স্টারিয়াস, কেজিএফ মানে কান্নাডা বা কন্নড় ভাষা বলে বাংলায়, ঠিক আছে। এখন আসু, এই যে সেন রাজারা, এই সেন রাজা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে চন্দ্রবংশীয়। তাহলে তারা ছিল চন্দ্রবংশীয় এবং ব্রহ্মক্ষত্রিয়, ঠিক আছে। ব্রহ্ম ছিল এবং ক্ষত্রিয় ছিল। তাদের যে প্রভাচিত্রের ভিতরে ছিল সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। তাহলে সবগুলো সেনই আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সবাই নিয়ে একটু একটু করে আমরা জানবো, ঠিক আছে। তো প্রথমে আমরা জানবো হচ্ছে সামন্ত সেন নিয়ে। সামন্ত সেন নিয়ে আসলে বিশেষ কিছু জানা যায় না, কারণ তিনি আসলে স্বাধীন কোনো যে কেউ ছিলেন তা না। তো সামন্ত সেন আসলে আমাদের যেই শেষ পাল রাজা আমাদের মদন পাল, এই মদন পালকে পরাজিত করে আমাদের সেন বংশের প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে শুধু এতটুকু জানলেই চলবে যে আমাদের সামন্ত সেন, তাছাড়া আর কিছু বলা লাগবে না। তারপরে মনে রাখবেন যে তারপর থেকে শুরু করে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে মুসলিম শাসন বা বক্তিয়ার খলজির আগমনের আগ পর্যন্ত প্রায় 200 বছর যাবৎ কিন্তু তারা বাংলা শাসন করেছেন, এতটুকু জানলেই চলবে। এখন হচ্ছে হেমন্ত সেন। এই হেমন্ত সেন হচ্ছে আমাদের সামন্ত সেনেরই এবং পুত্র। এবং সামন্ত সেন যদিও হচ্ছে পালদেরকে পরাজিত করে বা মদন পালকে পরাজিত করে সেন বংশ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু প্রথম রাজা ছিলেন না, বরং প্রথম যে রাজা আমাদের সেন বংশে সেটি হচ্ছে হেমন্ত সেন। তাহলে সেন বংশের প্রথম রাজা ছিলেন হচ্ছে হেমন্ত সেন, মনে থাকবে। প্রতিষ্ঠাতা সামন্ত সেন, কিন্তু প্রথম রাজা ছিল হচ্ছে হেমন্ত সেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিজয় সেন। এই বিজয় সেন প্রায় 62 বছর হচ্ছে সেন রাজ্য শাসন করেন। এবং বলা হয়ে থাকে সেন রাজাদের ভিতরে এই বিজয় সেন নামেও যেরকম বিজয়, কাজেও সেই বিজয়, মানে সর্বপ্রথম ক্ষমতার কিন্তু উদাহরণ ছিলেন তিনি। সর্বপ্রথম সার্বভৌম ক্ষমতার অধিকারী, ঠিক আছে। তাহলে বিজয় সেন নামেও বিজয়, কামেও বিজয়। এই সর্বপ্রথম সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার কারণে কেউ কেউ বলে থাকে বিজয় সেনই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে বিজয় সেন, ঠিক আছে। এবং এই বিজয় সেনকে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হেমন্ত সেনেরই পুত্র, মনে থাকবে। এই বিজয় সেন আমাদের সম্পূর্ণ যে বাংলা, এই সম্পূর্ণ বাংলাকে একত্র করে তিনি কিন্তু শাসন করেন, সম্পূর্ণ বাংলা করে তিনি হচ্ছে শাসন করেন। তিনি শিবের উপাসক ছিলেন এবং তার নাম ছিল হচ্ছে অরিরাজ।
বৃষভ শঙ্কর। অরিরাস বিষম শঙ্কর ছিল হচ্ছে তার উপাধি, মনে থাকবে। তারপর হচ্ছেন বল্লাল সেন। এই বল্লাল সেন হচ্ছে বিজয় সেনেরই পুত্র। বিজয় সেনের যে স্ত্রী বিলাস দেবী, এই বিলাস দেবীর পুত্র হচ্ছে তিনি। তার বাবার যেই উপাধি সেটা ছিল হচ্ছে আমাদের অরিরাস বিষব শঙ্কর। আর এই বল্লাল সেন মানে পুত্র, তার যে উপাধি, তার উপাধি ছিল হচ্ছে অরিরাস নিঃশঙ্ক বা গৌড়েশ্বর। তাহলে বিষব শঙ্কর ছিল হচ্ছে তার বাবা বিজয় সেন, এবং বল্লাল সেন বিজয় সেনেরই পুত্র অরিরাস নিঃশঙ্ক। ঠিক আছে। তো তার যেই রাজধানী, এই রাজধানী ছিল হচ্ছে রামপাল। রামপাল ছিল হচ্ছে তার রাজধানী। এই রামপাল হচ্ছে বর্তমানে ঢাকার যে বিক্রমপুর, এই বিক্রমপুর। ঠিক আছে। আচ্ছা, এই বল্লাল সেনের 5টি গ্রন্থ আছে, 5টি গ্রন্থ তিনি রচনা করেন। তাহলে কয়টি গ্রন্থ? 5টি গ্রন্থ। তাহলে 5টি গ্রন্থ কি? একটা হচ্ছে দান সাগর, দান সাগর, অদ্ভুত সাগর, ব্রত সাগর, আচার সাগর, প্রতিষ্ঠা সাগর। সবগুলো গ্রন্থের নাম শেষে সাগর। তাহলে দান সাগর, অদ্ভুত সাগর, ব্রত সাগর, আচার সাগর, প্রতিষ্ঠা সাগর, এই 5টা গ্রন্থের রচয়িতা হচ্ছে আমাদের এই বল্লাল সেন। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই চলবে। তো বল্লাল সেনের সময় একটা প্রথা চালু ছিল, কেউ কেউ বলে বল্লাল সেনই এই প্রথার হচ্ছে প্রতিষ্ঠাতা। সেটা হচ্ছে কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথা হচ্ছে বল্লাল সেন ব্রাহ্মণ, বৈদ্য এবং কায়স্থ, এই যে 3 শ্রেণী হিন্দুদের ভিতরে, এই 3 শ্রেণীর ভিতরে একটা মানে কুলীন বলেন, বা কুলীন হচ্ছে সর্বোত্তম পরিবার বা সম্ভ্রান্ত বংশজাত। তো তিনি বলেন এই যে 3টা বংশ আছে, মানে ব্রাহ্মণ, বৈদ্য এবং কায়স্থ, এই 3টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কারণে এই যে প্রথাটা, এই প্রথাটাকে বলা হয় হচ্ছে কুলীন প্রথা। তাহলে কৌলিন্য প্রথার প্রচলক যিনি, সেটা হচ্ছে বল্লাল সেন। তাহলে বল্লাল সেনের নাম বললে আসলে কৌলিন্য প্রথাটা চলে আসে, মনে থাকবে। এখন সে লক্ষণ সেন। এই লক্ষণ সেন হচ্ছে আমাদের বাংলার শেষ হিন্দু রাজা এবং আমাদের সেন বংশের সর্বশেষ রাজা। তাহলে শেষ রাজা, শেষ কি রাজা? বোধ দিক থেকে শেষ হিন্দু রাজা, এবং লক্ষণ মানে সেন বংশের হচ্ছে সর্বশেষ রাজা। তো তিনি যখন সিংহাসনে আরোহণ করেন, তার বয়স ছিল 60 বছর। তার পিতা মানে বল্লাল সেনের মৃত্যুর পরে তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি গৌড় বিজয় করেন। গৌড় বিজয় করে তার নাম রাখেন হচ্ছে লক্ষণাবতী। ঠিক আছে। তো তারই সময় বখতিয়ার খলজি আক্রমণ করেন 1204 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজির লক্ষণ সেনের অস্থায়ী রাজধানী নদী আক্রমণ করেন এবং লক্ষণ সেনের পিছনের দরজা দিয়ে পূর্ব বাংলার রাজধানী বিক্রমপুরে তিনি পালিয়ে যান, এবং তিনি তার পিতার যে অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি পূরণ করেন। ঠিক আছে। তো 1206 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এটা একটু লাগবে, কেমন? তিনি মৃত্যুবরণ করেন 1206 খ্রিস্টাব্দে, কিন্তু পরাজিত হন 1204 খ্রিস্টাব্দে, যখন হচ্ছে বখতিয়ার খলজি তাকে আক্রমণ করলেন, এবং আক্রমণ করার পরে তিনি সপরিবারে পালিয়ে যান হচ্ছে বিক্রমপুরে। তাহলে 1204 খ্রিস্টাব্দে তিনি পালিয়ে যান বখতিয়ার খলজির হচ্ছে আক্রমণে। পালিয়ে কোথায় যান? বিক্রমপুরে। ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের প্রাচীন বাংলার শেষ। তাহলে প্রাচীন বাংলা নিয়ে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম মৌর্য সাম্রাজ্য নিয়ে কুষাণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, শশাঙ্ক, মৎস্যনায়ক, পাল বংশ এবং সেন বংশ, এবং এরই সময়ে আরও 2টা বংশ ছিল যেগুলোকে আমরা বলি হচ্ছে দেব বংশ, তারপরে হচ্ছে আমাদের বর্ম বংশ, চন্দ্র বংশ, যেগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীনভাবে আমাদের পাল রাজাদের সুযোগ নিয়ে শাসন করত। তাহলে এতটুকু জানলেই মোটামুটি আমাদের প্রাচীন বাংলা নিয়ে মোটামুটি কাভার হয়ে যাবে। এখন যদি আমরা মধ্যযুগ নিয়ে আসি,
মধ্যযুগটা নিয়ে আমাদের একটু জানতে হবে এবং মধ্যযুগে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মধ্যযুগ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 সাল পর্যন্ত, মানে আমাদের বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করলো, আমাদের লক্ষণ সেনকে পরাজিত করলো, তারপর থেকে শুরু করে মোটামুটি 1757 খ্রিস্টাব্দে পলাশী যেই আমাদের বিজয় ইংরেজদের, এই পলাশীর যেই বিজয়, এই বিজয় পর্যন্ত হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের মধ্যযুগ। এখন আসলে মধ্যযুগ, তো মধ্যযুগের আরেকটা নাম হচ্ছে মুসলিম শাসন আমল, কারণ মধ্যযুগের পুরোটাই হচ্ছে শুধুমাত্র রাজা গণেশের একটু অংশ বাদ দিলে পুরোটাই হচ্ছে মধ্যযুগ শাসন করেন হচ্ছে মুসলিমরা। তাহলে আমরা বলতে পারি মুসলিম যুগ। এতদিন ছিল হিন্দু শাসন, তাই না? সেন বংশ হচ্ছে সর্বশেষ হিন্দু শাসক ছিল, তার পরবর্তীতে আর আসলে তারা আসতে পারেনি। তো এই যে মধ্যযুগ বা মুসলিম যুগ বা মুসলিম শাসন, এটাকে আমরা বেশ কয়েকটা ফেজে আমরা দেখতে পাবো। যে সর্বপ্রথম বখতিয়ার খলজি যখন আক্রমণ করলো, তখন থেকে আসলে খলজি মালিকরা এই বাংলা শাসন শুরু করে। তো সেটা ছিল 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তীতে দাস বা মামলুক শাসন বা তুর্কি শাসন শুরু হয় 1227 থেকে 1281 সাল পর্যন্ত। তারপরে বলবানি শাসন, তারপরে ফিরোজ শাহী বংশ কিছুটা শাসন করেন। তারপরে একটা সময় শাসন করেন হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক এবং বাহারাম খান। পরবর্তীতে স্বাধীন সুলতানি শাসন হয়, যেটা 1338 থেকে 1538, প্রায় 200 বছর। তারপরে আফগান এবং বারো ভূঁইয়া। তারপরে মোগল শাসন, মানে সুবাদারি এবং নবাবী। এবং এই মুঘল শাসনেরই সর্বশেষ পর্যায়ে এসে, মানে নবাবী শাসন যখন বাংলায় চলছিল, তখনই বাংলার শেষ স্বাধীন নবাব মানে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন, এবং পরাজিত হওয়ার মাধ্যমেই ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় এবং আমাদের মধ্যযুগের সমাপ্তি হয়। তাহলে প্রথমে আসি খলজি মালিকদের শাসন। খলজি মালিকদের প্রথম শাসককে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি হচ্ছে আমাদের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে শুরু করেন হচ্ছে আমাদের খলজি মালিকদের শাসন বা মুসলিম শাসনের তিনি শুরু করেন। তো তারপরে এসেছিলেন হচ্ছে শিরান খলজি, তারপরে হুসামুদ্দিন ইওয়াজ খলজি, তারপরে হচ্ছে আলীমর্দন খলজি এবং হুসামুদ্দিন ইওয়াজ খলজি বা গিয়াস উদ্দিন ইওয়াজ খলজি, তিনি আবার শাসন করেন হচ্ছে 1227 সাল পর্যন্ত। এবং এতটুকুই ছিল হচ্ছে আমাদের এই খলজি বংশের শাসন। এখন আসি আমরা এনাদের নিয়ে অল্প অল্প একটু করে আমাদের জানলেই হবে। প্রথমে আসেন হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাকে নিয়ে অনেক কিছু আমাদের জানতে হবে। এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি ছিলেন হচ্ছে মধ্যযুগের প্রতিষ্ঠাতা, বলতে পারি তো। তাহলে মধ্যযুগের স্রষ্টাই হচ্ছে তিনি, কারণ কি তার আক্রমণের মাধ্যমে বা তার বিজয়ের মাধ্যমে হচ্ছে মধ্যযুগে শুরু হয়েছে, এবং মুসলিম শাসনের স্রষ্টাও বলা যায়। মনে থাকবে, তাহলে মধ্যযুগের স্রষ্টা বা মুসলিম শাসনের স্রষ্টা হচ্ছে আমাদের এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি জাতিতে ছিল তুর্কি, বংশে খলজি, এবং তিনি একজন সৈনিক ছিল। ঠিক আছে, তো সর্বপ্রথম তিনি গজনির যে অধিপতি মানে মোহাম্মদ ঘুরি তৎকালীন, ওই ঘুরির অধীনে তিনি সেনাবাহিনীতে চাকরি প্রার্থী হন, কিন্তু পাননি। পরবর্তীতে তিনি কুতুবউদ্দিন আইবকের কাছে চাকরির জন্য আসেন। তারপরে সেখানেও তিনি না পেয়ে আলটিমেটলি চলে যান হচ্ছে হিজাবুর উদ্দিন হোসেনের কাছে। সেখানে একটি নির্দিষ্ট বেতনে তিনি চাকরি করতেন, এবং আলটিমেটলি সেখান থেকে আসলে তার অভ্যুদয় শুরু হয়। তার আসলে অনেকগুলো অভিযান আছে, যেমন তিনি উদন্তপুর বিহার বিজয় করেন 1203 খ্রিস্টাব্দে, নদিয়া বিজয় করেন, লক্ষণাবতী বিজয় করেন। এবং তার শাসন ব্যবস্থা যদি আমরা বলি, তাহলে তিনি বখতিয়ার মানে তার যে বিজিত অঞ্চল, মানে যে অঞ্চলগুলো জয় করেছিলেন, সেগুলোকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করেন। ঠিক আছে, কয়েকটি অঞ্চলে ভাগ করে সেই অঞ্চলগুলোকে নাম দেন তিনি হচ্ছে ইক্তা। তাহলে তার যেই শাসন অঞ্চল, সেটাকে কয়েকটি অংশ ভাগ করেন, তার নাম দেন হচ্ছে ইক্তা, মানে এক একটা অংশের নাম একটা ইক্তা। আর এই ইক্তা তিনি এক একজন শাসকের অধীনে দিয়ে দিয়েছিলেন, এবং প্রত্যেকটা ইক্তিয়ার শাসনকে বলা হতো হচ্ছে মুক্তা। ঠিক আছে, এরকম 3জন মুক্তার আমরা বা ইক্তাদারের আমরা শাসন পাই, যেমন হচ্ছে শিরান খলজি, তারপরে ইওয়াজ খলজি মানে হুসামুদ্দিন ইওয়াজ খলজি, তারপরে আলীমর্দান খলজি। ইনারা হচ্ছে 3জন ইক্তাদার যাদের আমরা সন্ধান পেয়ে থাকি। ঠিক আছে, তো আলটিমেটলি 1206 খ্রিস্টাব্দে তিনি তিব্বত অভিযানে যান, আমাদের এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিব্বত অভিযানে গিয়েই আলটিমেটলি সেখানে হচ্ছে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো তার যে তার মৃত্যুর পরে শিরান খলজি, যিনি একজন ইক্তার অধীনে ছিলেন, এই শিরান খলজি সিংহাসনে বসেন। তো এই শিরান খলজি অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে আমাদের
বখতিয়ার খলজির অত্যন্ত বিশ্বস্ত অনুচর। তো তিনি আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরে প্রায় 2 বছর যাবৎ তিনি হচ্ছে বাংলা শাসন করেন। ঠিক আছে। তারপরে 1208 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাতে তিনি মানে পরাজিত হন হচ্ছে আমাদের হুসামুদ্দিন ইওয়াজ খলজির কাছে, এবং হুসামুদ্দিন ইওয়াজ খলজি এই সময়টাতে শাসন করেন হচ্ছে আমাদের বাংলাকে। এবং হুসামুদ্দিন ইওয়াজ খলজির শাসন যখন শেষ হলো তখন হচ্ছে আলাউদ্দিন আলী মর্দান খলজি, এই আলাউদ্দিন আলী মর্দান খলজি হচ্ছে বাংলা শাসন শুরু করেন আমাদের হচ্ছে হুসামুদ্দিন ইওয়াজ খলজির পরে। এবং সবথেকে মজার বিষয় হলো 1210 খ্রিস্টাব্দে হচ্ছে আমাদের আলাউদ্দিন আলী মর্দান খলজি হচ্ছে আমাদের বাংলা সিংহাসনে আরোহণ করেন, এবং তিনি সিংহাসনে আরোহণ করার অল্প দিনের মধ্যেই তৎকালীন আমাদের দিল্লির যেই সুলতান মানে কুতুবউদ্দিন আইবক, এই কুতুবউদ্দিন আইবক কিন্তু মারা যান। এই কারণে তিনি নিজ নামে স্বাধীনতা ঘোষণা করে দেন এবং নিজ নামে খুতবা পাঠ এবং মুদ্রা জারি করে দেন। এই কারণে বলা হয়ে থাকে যে বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে এই আলাউদ্দিন আলী মর্দান খলজি। তাহলে তার সম্পর্কে একটা তথ্য আমরা জানি যে বাংলার প্রথম স্বাধীন সুলতান। বাকি যে সুলতানগুলো ছিল পূর্বে, এই সুলতানরা কিন্তু মানে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে শুরু করে শিরান খলজি, হুসামুদ্দিন ইওয়াজ খলজি, এনারা কিন্তু দিল্লির যে সম্রাট, এই দিল্লির সম্রাটের অধীনে ছিল। ঠিক আছে, যদিও তারা স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতো, কিন্তু তারা কিন্তু তাদের অধীনে ছিল। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে আমাদের এই আলী মর্দান খলজি, মনে থাকবে, কারণ তার সময় হচ্ছে আমাদের কুতুবউদ্দিন আইবক মৃত্যুবরণ করেন, যার ফলে হচ্ছে তিনি স্বাধীনভাবে রাজ্য পরিচালনা শুরু করেন। তারপরে দ্বিতীয়বার আবারও আমাদের যেই হুসামুদ্দিন ইওয়াজ খলজি, এই হুসামুদ্দিন ইওয়াজ খলজি 1210 সালে পরাজিত হওয়ার পরে আবারও 1210 সালের পরে আবারও এই 1212 খ্রিস্টাব্দে আলাউদ্দিন আলীমর্দান খলজি, এই আলাউদ্দিন আলীমর্দান খলজিকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে। তো তার আসলে অনেকগুলো অবদান আছে আমাদের বাংলার যেই মুসলিম শাসনে, আমাদের এই খলজি মালিকদের শাসনের ভিতরে। যেমন তিনি হচ্ছে নৌবহর প্রতিষ্ঠা করেন। তাহলে সর্বপ্রথম নৌবহর প্রতিষ্ঠা করেন কিন্তু এই গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি বা হুসামুদ্দিন ইওয়াজ খলজি। তিনি রাজপথ নির্মাণ করেন, তিনি বাঁধ নির্মাণ করেন, অনেকগুলো রাজ্য বিজয় করেন। এই কারণে বলা হয়ে থাকে যে আমাদের হিসামুদ্দিন ইওয়াজ খলজি ইনি হচ্ছে আমাদের খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। তাহলে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে আমাদের হুসামুদ্দিন ইওয়াজ খলজি অথবা গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি। এই হুসামুদ্দিন ইওয়াজ খলজি দ্বিতীয়বার যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার নাম পাল্টে হুসামুদ্দিনের জায়গায় দিয়ে দেন গিয়াসউদ্দিন, এটাই কিন্তু একই শাসক। ঠিক আছে, তাহলে এটা ছিল খলজি মালিকদের শাসন। খলজি মালিকদের শাসনের পরে আমাদের আসে হচ্ছে 1227 থেকে 1281 সাল পর্যন্ত। এই সময়টাতে আমাদের বাংলা চলে যায় হচ্ছে দাসদের অধীনে বা তুর্কিদের অধীনে বা মামলুকদের অধীনে। ইওয়াজ খলজি যখন মৃত্যুবরণ করেন তারপরে 1287 খ্রিস্টাব্দে থেকে মানে প্রায় 60 বছর যাবৎ বাংলা দিল্লি সুলতানের অধীনে চলে যায় আবারও। তার মানে আমাদের বাংলা আবার একটা প্রদেশে পরিণত হয়। তো এই বাংলা যখন আমাদের দিল্লির অধীনে ছিল তখন প্রায় 15 জন শাসক বাংলা শাসন করেন। 15 জন শাসক। এই 15 জন শাসকের ভিতরে 10 জনই ছিল হচ্ছে আমাদের তুর্কি বংশের বা দাস বংশের বা মামলুক বংশের। এই কারণে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে এটা হচ্ছে আমাদের তুর্কি শাসন বা দাস শাসন বা মামলিক শাসন, মনে থাকবে। আচ্ছা, তো 1227 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশের কাছে বাংলাদেশ সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি এর পরাজয়ের মাধ্যমেই কিন্তু শুরু হয় হচ্ছে আমাদের তুর্কি শাসন। তো প্রথম যে শাসক ছিলেন তিনি হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তারপরে অনেকগুলো শাসক ছিল, সবার নাম আমাদের তো লাগবে না, কিন্তু আমরা অল্প অল্প করে কয়েকটা নাম নিয়ে একটু জানবো। তাহলে সর্বপ্রথম যিনি ছিল তিনি হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তো এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ তিনি হচ্ছে আমাদের দিল্লির যে সুলতান, দিল্লির সুলতান হচ্ছে ইলতুৎমিশের পুত্র। একটু মুছে দিই। তাহলে দিল্লির সুলতান ইলতুৎমিশের পুত্র হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, তিনি আমাদের খলজি আমিরদের শেষ সুলতান মানে আমাদের গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি, এই গিয়াসউদ্দিন ইওয়াজ খলজিকে কিন্তু তিনিই পরাজিত করেন।
এবং তিনি লখনৌতির যে গভর্নর, এই গভর্নর পদ কিন্তু তিনি লাভ করেন। তারপর একজনের কথা আমরা নাম মনে রাখবো, সেটা হচ্ছে তুঘরিল তুগার খান। ঠিক আছে, এই তুঘরিল তুগার খান ছিলেন হচ্ছে একজন তুর্কি। প্রথম জীবনে তিনি ইলতুৎমিশের কৃতদাস ছিলেন। ঠিক আছে, তো 1333 থেকে 1333 সাল পর্যন্ত, মানে 1 বছর, 32 থেকে 33, এই সময়টাতে তিনি বদাউনের শাসনকর্তা এবং পরবর্তীতে বিহানের শাসনকর্তা নিযুক্ত হন। এবং আলটিমেটলি তিনিই দেখা যায় একটা সময় হচ্ছে আমাদের বাংলার শাসনকর্তা হিসেবে অবতীর্ণ হয়। ঠিক আছে, বিষয়টা মজার আর কি। তারপরে আমাদের জালালউদ্দিন মাসুদজানি, ইনি একজন ছিলেন। তিনি হচ্ছে আমাদের তমর খানের পরে সিংহাসনে বসেন এবং তিনি আমাদের মালদহ জেলার যে গঙ্গারামপুর পশ্চিমবঙ্গের, এখানে তার একটা শিলালিপিও পাওয়া যায় কিন্তু। তারপরে আসে মুকিসউদ্দিন বরবক, ইয়াজউদ্দিন বলবন ইউবকি, উল্টাপাল্টা অনেকগুলো নাম আছে, এখানে কিন্তু শাসন করেন। তো সবগুলো নিয়ে আমাদের অত জানা লাগবে না, আমরা সুলতান মঈজউদ্দিন নিয়ে একটু জানবো। এই মঈজউদ্দিন তুঘরিল মানে সর্বশেষ যিনি ছিলেন আমাদের মামলুক শাসনের সর্বশেষ যে শাসক, তিনি 1278 খ্রিস্টাব্দে আমাদের দিল্লির যেই কর্তৃত্ব, এই দিল্লির কর্তৃত্বকে অস্বীকার করেন। বলেন, আমি দিল্লির অধীনে থাকবো না, আমি হচ্ছে স্বাধীনতা ঘোষণা করলাম। তো স্বাধীনতা ঘোষণা করার ফলে তিনি দিল্লির দরবারের প্রখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বারুনি তার বিখ্যাত তারিখি ফিরোজশাহী গ্রন্থে বাংলাদেশকে ভূগোলকপুর বা বিদ্রোহের দেশ নামে অভিহিত করেন। কারণ কি, এই সময় আমাদের মানে ভারতবর্ষের ভিতরে বাংলা অঞ্চলটা যেই মানে নেতৃত্বে যাইতো, সেই দেখা যেত হচ্ছে একটা সময় কি হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে দিত দিল্লির সম্রাটের বিরুদ্ধে। এই কারণে এরকম নাম দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো এই মঈজউদ্দিন তুঘরিল সোনারগাঁয়ে একটা দুর্গ নির্মাণ করেন। ঠিক আছে, এই যে সোনারগাঁয়ে যে দুর্গ নির্মাণ করেন, নাম হচ্ছে তুঘরিলের কিল্লা, বা কেউ কেউ বলে নরকিল্লা। ঠিক আছে, এবং এই তুঘরিল 3টা অভিযান পরিচালনা করেন। 3টা অভিযান। এই 3টা অভিযানের ভিতরে একটা ছিল হচ্ছে মালিক তুর্মতির অভিযান, তারপরে অযোধ্যার নতুন শাসনকর্তা শিহাবুদ্দিনের অভিযান, এবং 1280 খ্রিস্টাব্দে নিজ পুত্র বুঘরা খান এবং 3 লক্ষ সৈনিক নিয়ে বাংলার দিকে তিনি অগ্রসর হন। তো এইভাবেই তিনি আসলে আমাদের তুর্কি বা মামলুক দাসবংশ মানে শেষ করেন আর কি। কয়েকজন শাসক সম্পর্কে জানলেই হবে, ডিটেলস আমাদের জানা লাগবে না, ইম্পর্টেন্ট না। তারপরে আসেন বলবনী শাসন। বলবনী শাসন ছিল হচ্ছে 20 বছর, মানে 1281 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাতে হচ্ছে বলবনী শাসন ছিল। তো এই বলবনী শাসনের ভিতরে আমরা 2জন শাসক নিয়ে জানতে পারি। একজন হচ্ছে 10 বছর ছিল এবং আরেকজন মানে 7 বছর ছিল, আরেকজন 10 বছরের মতো ছিল। তো বুঘরা খান যিনি আমাদের বলবনী শাসক, এই বুঘরা খান হচ্ছে 1281 থেকে 1287 এই সময়টা পর্যন্ত হচ্ছে যিনি শাসনকর্তা ছিলেন। ঠিক আছে, তো 1281 খ্রিস্টাব্দে আমাদের যে তুঘরিল, এই তুঘরিলকে পরাজিত করে বলবন তার পুত্র বুঘরা খানকে বাংলা শাসনকর্তা নিযুক্ত করে আমাদের দিল্লিতে প্রত্যাবর্তন করেন। তাকে দিল্লির সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হয়, কিন্তু সেখানে তার মন বসে না, দিল্লির সিংহাসনের জন্য মনোনীত করা হয় কায়খুসরুকে। তো বলবনের মৃত্যুর পর দিল্লির যে আমিরেরা এরা ষড়যন্ত্র করতে শুরু করে এবং কায়খুসকে সিংহাসনে না বসিয়ে বুঘরা খানকে 18 বছর বয়স্ক কায়কোবাদকে সিংহাসনে দিয়ে দেন এবং উজি নিজামুদ্দিন কায়কোবাদকে তার অভিভাবক হিসেবে নিযুক্ত করেন। তো আলটিমেটলি একটা ঝামেলা বেঁধে যায় এবং আলটিমেটলি দেখা যায় শেষ দিকে এসে, মানে 1287 সালের দিকে এসে খলজিরা বিপ্লব সংগঠিত করে এবং বিপ্লব সংগঠিত করলে তার যে পুত্র কাইমুস, এই কাইমুসকে তারা হত্যা করে এবং হত্যা করলে এভাবে তার শাসন শেষ হয়। এবং তারপরে যিনি শাসনে আসেন হচ্ছে রুকনউদ্দিন কায়কুস। এটা নিয়ে ডিটেলস লাগবে না, এখানে আমি বলছিও না, কেমন। রুকনউদ্দিন, লেখা এত খারাপ হয়ে গেছে, রুকনউদ্দিন কায়কাউস। ইনি 1291 থেকে 1300 সাল পর্যন্ত, মানে আমাদের যে বলবনী শাসন এটা তিনি ধরে রেখেছিলেন আর কি। তিনি 9 বছরের মতো রাজত্ব করেন স্বাধীনভাবে। 9 বছর রুকনউদ্দিন কায়কাউস তিনি হচ্ছে রাজত্ব করেন।
তিনি তার রাজ্যকে 2টি প্রদেশে ভাগ করেন এবং উভয় প্রদেশের তিনি একটা করে হচ্ছে কর্মকর্তা নিযুক্ত করেন আর কি। ঠিক আছে, তো তার সম্পর্কে এতটুকু জানলেই চলবে, আর লাগবে না। তারপর সে হচ্ছে আমরা শামসুদ্দিন ফিরোজ শাহ। এই শামসুদ্দিন ফিরোজ শাহ 1300 থেকে 1322 এই সময়টাতে, মানে 22 বছরের মতো তিনি হচ্ছে বাংলা শাসন করে গিয়েছিলেন। এবং শামসুদ্দিন ফিরোজ শাহের আমলেই মুসলিম সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছে। তাহলে মুসলিম সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার লাভ করে কিন্তু এই ফিরোজ শাহের সময়ে। তাহলে মনে রাখবে, তাহলে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে আমাদের শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনের সময়। তো তার আসলে অনেক দিকে রাজ্য বিস্তার করেন। তিনি সাতগাঁও বিজয় করেন, তিনি ময়মনসিংহ বিজয় করেন, তিনি সিলেট বিজয় করেন, তিনি সোনারগাঁও বিজয় করেন, মানে অনেকটা অঞ্চল তিনি বিজয় করেন। এবং আলটিমেটলি 1322 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে 1322 থেকে 1338 খ্রিস্টাব্দ, এই যেই সময়টা, এই সময় তার যে 6টা পুত্র ছিল ফিরোজ শাহের, এই 6 পুত্রের ভিতরে উত্তরাধিকার সূত্রে ঝামেলা বাঁধে এবং এই সুযোগে সুলতান গিয়াসউদ্দিন তুগলক বাংলা দখল করে নেন এবং বাহারম খান, বা যার আরেকটা নাম তাতার খান, তাকে সোনারগাঁয়ের গভর্নর নিযুক্ত করেন। তো এই কারণে 1337 সাল পর্যন্ত আর আসলে কোনো স্বাধীন সুলতান এখানে শাসন করেননি। তো 1227 থেকে 1338 পর্যন্ত বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশ ছিল। কেমন, মানে যখন থেকে হচ্ছে আমাদের ওই যে গিয়াসউদ্দিন ইউস খলজি মৃত্যুবরণ করেছেন তখন থেকেই। তারপরে স্বাধীন সুলতানি শাসন আবারও শুরু হয় মোবারক শাহী বংশ দিয়ে। তো বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন হচ্ছে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ। ঠিক আছে, এই যে মোবারক শাহ 1338 খ্রিস্টাব্দে স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন। তাহলে স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা করেন হচ্ছে এই মোবারক শাহী বংশ। তারপর ইলিয়াস শাহী বংশ আছে, রাজা গণেশের বংশ অল্প সময়ের জন্য, এবং ইলিয়াস শাহী বংশ আবার রাজা গণেশের বংশের পরে কিছু সময়ের জন্য আসে। তারপরে হাফসি শাসন, হোসেন শাহী বংশ। এইভাবে হচ্ছে আমাদের স্বাধীন সুলতানি আমলে শুরু এবং শেষ হয়। তো প্রথমে যদি আমরা আসি তাহলে মোবারক শাহী বংশ। তো মোবারক শাহী বংশের আসলে 2জন শাসকের আমরা নাম পাই স্বাধীন সুলতানি আমলের। একজন শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ, একজন হচ্ছে ইখতিয়ার উদ্দিন গাজী শাহ। ঠিক আছে, তো ফখরুদ্দিন মোবারক শাহ এর ডাকনাম ছিল হচ্ছে ফখরা। ঠিক আছে, দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবন যখন বাংলার বিদ্রোহী বা সুলতান মঈজউদ্দিন তুগরিলের বিরুদ্ধে বাংলা অভিযান পরিচালনা করেন, তখন এই ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবনের সহযোগী, এবং তিনি কিন্তু তার সাথে হচ্ছে বাংলায় এসেছিলেন। ঠিক আছে, তো সোনারগাঁয়ে বাহারম খান যখন মৃত্যুবরণ করেন, যিনি ওই যে আমাদের গিয়াসউদ্দিন তুগলক কর্তৃক যিনি হচ্ছে সোনারগাঁয়ের গভর্নর নিযুক্ত হন, মানে বাহারাম খান বা তাতার খান। এই বাহারাম খান বা তাতার খান যখন মৃত্যুবরণ করলেন, তখন এই যে ফখরুদ্দিনই হচ্ছে মোবারক শাহ উপাধি নিয়ে আমাদের হচ্ছে বাংলা শাসনে বসেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট না আমাদের জন্য অতটা। তো তার রাজত্বকালে তিনি কদর খানের সাথে যুদ্ধ করেন, লখনৌ বিজয়ের প্রতিষ্ঠা করেন, চট্টগ্রাম বিজয় করেন, এবং তার সময়ে চট্টগ্রাম সর্বপ্রথম মুসলিমদের অধীনে আসে। এইটা ইম্পর্টেন্ট। এই ফখরুদ্দিন মোবারক শাহী সর্বপ্রথম হচ্ছে চট্টগ্রামকে মুসলিম শাসনের অধীনে নিয়ে আসেন। এবং ইবনে বতুতার নাম শুনেছেন আপনারা। এই ইবনে বতুতা কিন্তু তার সময়ে হচ্ছে আমাদের বাংলায় আসেন। ঠিক আছে, তো এই যে এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, এই ফখরুদ্দিন মোবারক শাহের যে সময়, এই সময়টাকে আমাদের ইবনে বতুতা বলেছেন সম্পদপূর্ণ নরক বা দোজক ইপুর নিয়ামত। ঠিক আছে, গেল। দ্বিতীয় যে সুলতানের কথা মনে রাখবো আমরা মোবারক শাহী বংশে, তিনি হচ্ছে ইখতিয়ার উদ্দিন গাজী শাহ। ইখতিয়ার উদ্দিন গাজী শাহ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই ফখরুদ্দিন মোবারক শাহেরই পুত্র।
তো 1350 সালে যখন তার বাবা মৃত্যুবরণ করলেন 1349 সালে, তারপরে 1350 সালে তিনি হচ্ছে সিংহাসনে আরোহণ করেন। তো তিনি আসলে আগের মতো খুব বেশি যে শক্তিশালী ছিলেন সেরকম না। তিনি খুবই দুর্বল প্রকৃতির একটা শাসক ছিলেন। তো আলটিমেটলি আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি ইলিয়াস শাহের বংশের প্রতিষ্ঠাতা, এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহের কারণে মাত্র 3 বছরের মাথায় 1353 সালে তিনি হচ্ছে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। এবং সেখান থেকে হচ্ছে আমাদের মোবারক শাহী বংশের শেষ হয় এবং শুরু হয় হচ্ছে ইলিয়াস শাহী বংশের। তো ইলিয়াস শাহী বংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম ভাগ, এই সময় সুলতানরা ছিলেন হচ্ছে আমাদের আলাউদ্দিন ফিরোজ শাহ পর্যন্ত। এই আলাউদ্দিন ফিরোজ শাহের পরে অল্প সময়ের জন্য হিন্দু শাসনের অধীনে চলে যায় বাংলা, যার নাম হচ্ছে রাজা গণেশ। তো রাজা গণেশ 1415 থেকে 1438 সাল পর্যন্ত তার বংশ এই সময়টা ধরে রাজত্ব করেন। প্রথমে ছিল রাজা গণেশ, জালাউদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন আহমদ শাহ। 1438 সালে আবারও আমাদের বাংলা চলে যায় হচ্ছে ইলিয়াস শাহী বংশের হাতে। এই কারণে এই 1438 সালে আবারও যেহেতু ইলিয়াস শাহের বংশের কাছে আসে, এই কারণে এই সময়টাকে বলা হয় হচ্ছে পরবর্তী ইলিয়াস শাহী বংশ। এবং মাহমুদ শাহ যেহেতু এই বংশের প্রতিষ্ঠা করেন, এই কারণে কেউ কেউ একে বলে হচ্ছে মাহমুদ শাহী বংশ। তারপরে জালালউদ্দিন ফতেহ শাহ পর্যন্ত এই সময়টা কিন্তু আমাদের ইলিয়াস শাহী বংশের অধীনে আমাদের বাংলা ছিল, মনে থাকবে। এখন আসুন, তাহলে আমাদের ইলিয়াস শাহী বংশের যে প্রতিষ্ঠা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। সরি, ঘুম চলে আসছে। আসলে অনেক কাহিনী, সবগুলো আমাদের লাগে না, কিন্তু বোঝাতে গেলে অনেক কিছুই লাগে, আবার সব কিছু বোঝাতে গেলেও হয় না, অনেক কিছু আমি বাদ দিয়ে দিচ্ছি আসলে। তাহলে প্রথমে আসুন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি হচ্ছে আমাদের ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা, প্রথম কথা। এবং তিনি সম্পূর্ণ বাংলাকে একত্র করে সেটি শাসন করেন, ঠিক আছে। তো তিনি আসলে অনেক দূর পর্যন্ত রাজ্য বিস্তার করেন। তিনি সাতগাঁও আক্রমণ করেন, নেপাল আক্রমণ করেন, উড়িষ্যা বিজয় করেন, কামরূপ, তিহুত, চম্পরায়ণ, গোরখপুর এবং কাশী পর্যন্ত তিনি বিজয় করে ফেলেন, ঠিক আছে। তো এত দূর বিজয় করা পর্যন্ত তাকে বলা হয় শাহী বাংলা। শাহী বাংলা কেন বলা হয়? কারণ তিনি অনেকটা বিজয় করে বাংলাকে আসলে অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেন এবং সমগ্র বাংলাকে তিনি একত্র করে তিনি কিন্তু শাসন করেন, ঠিক আছে। আচ্ছা, তো তিনি আলটিমেটলি 1358 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপরে আসে ইলিয়াস শাহেরই পুত্র সিকান্দার শাহ। 1338 থেকে 1393 সাল পর্যন্ত শাসন করেন, মোটামুটি 35 বছরের মতো। এই সিকান্দার শাহ যিনি, তিনি বাবার মতো আসলে অতটা শক্তিশালী ছিলেন না। তিনি আসলে খুব বেশি সময় থাকতে পারেননি। তারপরে চলে আসেন হচ্ছে ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান, যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহ হচ্ছে ইলিয়াস শাহী বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। এবং এই গিয়াসউদ্দিন আজম শাহের সময় একজন চীনা পর্যটক বাংলাদেশে আসেন, যার নাম হচ্ছে মা হুয়ান, এতটুকু জানলেই হবে। এবং তার সময়ে শাহ মোহাম্মদ সগির ইউসুফ জুলেখা এই কাব্য রচনা করেন। কার সময়? এটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের সময়, মনে থাকবে। এখন আসুন, তিনি শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্যের অত্যন্ত বড় কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন, কেমন। তো তিনি কৃত্তিবাসকে বাংলায় রামায়ণ রচনা করতে কিন্তু উদ্বুদ্ধ করেন, মানে কৃত্তিবাস যে বাংলায় রচনা করেছেন এটা করতে কিন্তু উদ্বুদ্ধ করেন তাকে হচ্ছে আমাদের এই গিয়াসউদ্দিন আজম শাহ। তারপরে আসুন হচ্ছে সাইফুদ্দিন হামজা শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এরকম অনেকে আসে আমাদের বাংলার সিংহাসনে। তারপরে রুকনউদ্দিন বরবক শাহ, তারপরে হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ, জালালউদ্দিন ফতেহ শাহ, ইনারা ছিলেন হচ্ছে আমাদের দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের সম্রাট। তো প্রথমে আমরা নাসিরউদ্দিন মাহমুদ শাহ নিয়ে অল্প একটু জানি।
এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ এই হচ্ছে আমাদের ইলিয়াস শাহী মানে প্রথম ইলিয়াস শাহী বংশের যে সর্বশ্রেষ্ঠ মানে গিয়াসুদ্দিন আজম শাহ, এই আজম শাহের পুত্র ছিলেন। ঠিক আছে, তিনি রাজা গণেশ কর্তৃক যে ইলিয়াস শাহী বংশ উৎখাত হয় এটা কিন্তু আবারও তিনি পুনরুদ্ধার করেন এবং 1338 খ্রিস্টাব্দে 1438 খ্রিস্টাব্দে তিনি গৌড়ের আবারও অধিপতি হন। ঠিক আছে, তো তার সময়ের সবথেকে মজার যে জিনিসটা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনি হচ্ছে দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের বা মাহমুদ শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে দ্বিতীয় প্রতিষ্ঠাতা। আরেকটা কি মনে রাখবো, তিনি ঢাকার বারিন্দার বিনতে বিবির মসজিদ, এটি কিন্তু তার প্রতিষ্ঠিত। ঠিক আছে, এবং তার সময় আরও মজাদার যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা খান জাহান আলীর নাম শুনেছেন তাই না? এই খান জাহান আলী অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই নাসিরউদ্দিন মাহমুদ শাহের কিন্তু উজির ছিলেন। তো এই খান জাহান আলী 1450 সালে বাংলায় 60 গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করেন। তাহলে 60 গম্বুজ মসজিদে প্রতিষ্ঠা হয়, এই 60 গম্বুজ মসজিদ কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে তার সময়ে, মনে থাকবে। এতটুকু জানলেই হবে। এখন আসুন রুকনউদ্দিন বরবকশা নাসিরউদ্দিন মাহমুদ শাহের পরে দ্বিতীয় যেই আমাদের দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের বা মাহমুদ শাহী বংশের দ্বিতীয় যেই শাসক তিনি এই রুকনউদ্দিন বরবকশা ছিলেন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নাসিরউদ্দিন মাহমুদ শাহেরই একজন পুত্র। তারই আদেশে কিন্তু আমাদের কৃত্তিবাস হচ্ছে রামায়ণ রচনা করেন বাংলায়। তাহলে কার? রুকনউদ্দিন বরবকশাহের আদেশে। ঠিক আছে, এবং মালাধর বসুর নাম শুনেছেন আমরা তাই না? মালাধর বসু যে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন, এই মালাধর বসুও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন এই রুকনউদ্দিন বরবকশাহের সময়। এই কারণে সুলতান এই কবিকে বলা হচ্ছে গুণরাজ খান। তাহলে মালাধর বসুকে যে গুণরাজ খান উপাধি দেওয়া হয়, এই উপাধিটা দিয়েছেন কিন্তু রুকনউদ্দিন বরবকশা। ঠিক আছে, তার একজন চিকিৎসক ছিলেন ব্যক্তিগত, যার নাম হচ্ছে অনন্ত সেন। তাহলে রুকনউদ্দিন বরবকশাহের চিকিৎসক ছিলেন হচ্ছে অনন্ত সেন। আর ওই মালাধর বসু কথাটা আমি লিখলাম না, হ্যাঁ, আমার লেখা যেহেতু খারাপ এবং অনেক সময় লাগে এখানে আমি লিখলাম না, মুখে যেহেতু বলে দিচ্ছিল একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে জালালউদ্দিন ফতেহ শাহ, ইনি হচ্ছে শেষ আমাদের মাহমুদ শাহী বংশের বা দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের শাসক। এখন আসুন রাজা গণেশের বংশ। রাজা গণেশের বংশ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রথম ইলিয়াস শাহী যে বংশ এর যেই উৎপাট করে নিজেরা সুলতান হন। শুধুমাত্র এই রাজা গণেশের যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ফলে কিন্তু ইলিয়াস শাহী বংশের বেশ কয়েকটি রাজা নিহত হন, কয়েকটি সুলতান নিহত হন। আলটিমেটলি 1415 খ্রিস্টাব্দে কিন্তু তিনি সিংহাসনে বসেন এবং তার পরবর্তীতে তারই পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। জালালউদ্দিন মুঘল শাহ ইসলাম ধর্ম গ্রহণ করে 1418 থেকে 33 পর্যন্ত তিনি শাসন করেন এবং আলটিমেটলি তার পুত্র আবার শামসুদ্দিন আহমদ শাহ তিনি 1433 থেকে 38 পর্যন্ত রাজত্ব করেন। আলটিমেটলি 1438 থেকে মাহমুদ শাহী বংশ বা দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের শুরু হয়, মনে থাকবে। এখন রাজা গণেশ নিয়ে অল্প কিছু একটু আমরা জানি, খুব যে গুরুত্বপূর্ণ তা না। তো এই রাজা গণেশকে আমাদের মুসলিম ইতিহাসে বলা হয় কান্স। ঠিক আছে, তাহলে মুসলিম ইতিহাসে তিনি হচ্ছে কান্স নামে পরিচিত, মনে থাকবে। তাহলে মুসলিম ইতিহাসে কান্সকে, এই কান্স হচ্ছে আমাদের রাজা গণেশ। তো তিনি 1415 খ্রিস্টাব্দে যেই শাসন প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত শাসন প্রায় 23 বছর জীবিত ছিল, কিন্তু সমস্যা হচ্ছে তার পরবর্তী যেই বংশধর তার মানে হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ শাহ। জালালউদ্দিন মোহাম্মদ শাহ অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে এর প্রকৃত নাম হচ্ছে যদু সেন। কেমন? এই যদু সেন অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে রাজা গণেশের পুত্র। রাজা গণেশের পুত্র যদু সেন আলটিমেটলি হচ্ছে আমাদের ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়ে যান এবং তার নাম গ্রহণ করেন হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ শাহ। জালালউদ্দিন মোহাম্মদ শাহ আলটিমেটলি হচ্ছে তারপরে বাংলা শাসন করেন। ঠিক আছে, এবং তার যখন মৃত্যু হয় 1433 সালে, তারপরে তার পুত্র শামসুদ্দিন মাহমুদ শাহ আসেন এবং 1438 সালে আলটিমেটলি তাদের বংশের শেষ হয়। তারপরে আমরা মনে রাখবো হাফসি শাসন। হাফসি শাসন খুবই অল্প সময়ের জন্য। তো বাংলার ইতিহাসে হাফসি শাসন আসলে একটা কলঙ্কজনক অধ্যায় বলা চলে,
কারণ হাবশিদের আসলে কৃতদাস হিসেবে বাংলায় আনেন রুকনউদ্দিন বরবকশা, কিন্তু পরবর্তীতে এরাই ক্ষমতা লিপ্সু হয়ে 1487 সালে বাংলা সিংহাসনে বসেন। তো হাবশি আমলে মোট 4 জন শাসক ছিলেন: সুলতান শাহজাদা বরবক, সুলতান সৈবুদ্দিন ফিরোজ শাহ, দ্বিতীয় মাহমুদ শাহ, শামসুদ্দিন মুজাফফর শাহ। এই 4 জন শাসক মোট 6 বছর শাসন করেন। ঠিক আছে, এতটুকু জানলেই চলবে। তো এর ভিতরে জানবেন যে সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ যিনি, তার সময়ে গৌড়ে ফিরোজ মিনার নির্মাণ করা হয়। তাহলে ফিরোজ মিনার কার নির্মিত? সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ, যিনি হাবশি শাসনের দ্বিতীয় সুলতান। তারপরে আসুন হোসেন শাহী বংশ। হোসেন শাহী বংশ বাংলার শাসনামলের স্বর্ণযুগ। তাহলে বাংলা শাসনের স্বর্ণযুগ কি? এই হোসেন শাহী বংশ বা গোল্ডেন এজ বলা যায়। আলাউদ্দিন হোসেন শাহ 1493 সালে হাবশি শাসনের পতন ঘটান এবং হাবশি শাসনের পতন ঘটিয়ে তিনি হোসেন শাহী বংশের সূচনা করেন। তারপরে ছিল নসরত শাহ, ফিরোজ শাহ এবং গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এই যে আলাউদ্দিন হোসেন শাহ, এই আলাউদ্দিন হোসেন শাহ তাহলে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা, তার নাম অনুযায়ী নাম, তাই না? হোসেন শাহী বংশ। তো তিনি আসলে বাংলাকে এমন একটা উচ্চতা নিয়ে গিয়েছিলেন যার কারণে তাকে বলা হয় বাংলার আকবর। তাহলে বাংলার আকবর আলাউদ্দিন হোসেন শাহ, মনে থাকবে। ওই মুঘল সম্রাট আকবর না, কিন্তু মুঘল সম্রাট আকবরও যেহেতু ভারতীয় অনন্য উচ্চতা নিয়ে গিয়েছিলেন, এই কারণে তার সাথে তুলনা করেই এই আলাউদ্দিন হোসেন শাহকে বলা হচ্ছে বাংলার আকবর। ঠিক আছে। তার যে রাজধানী, আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী, এই রাজধানী ছিল একডালাতে, একডালা। ঠিক আছে। তিনি দিল্লির সাথে সন্ধি স্থাপন করেন, কামরূপ বিজয় করেন, কামতা বিজয় করেন, আসাম, ত্রিপুরা এবং আরাকান রাজ্যের সাথেও কিন্তু তার যুদ্ধ হয়। তো তার যে প্রতিষ্ঠিত হোসেন শাহী বংশ, সেটা কিন্তু 45 বছর গৌরবের সাথে টিকেছিলেন এবং মানে অনন্য উচ্চতায় একটা নিয়ে গেছিলেন আমাদের বাংলাকে। এই কারণে আসলে তাকে আমরা বলে থাকি স্বর্ণযুগ। তাই স্থাপত্য শিল্পের কথা যদি বলি, তাহলে সোনারগাঁয়ে যে গোয়ালদি, এই গোয়ালদি নির্মিত যে মসজিদ, তাহলে গোয়ালদি মসজিদ। তারপরে সোনা মসজিদ। এই সোনা মসজিদ কিন্তু এই যে আমাদের গৌড়ের ফিরোজপুরের, কেমন, এগুলো কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। তারপর নসরত শাহের 18 পুত্রের মধ্যে তিনি ছিলেন, মানে আমাদের আলাউদ্দিন হোসেন শাহের 18 জন পুত্র ছিল, কেমন। তো এই 18 জন পুত্রের ভিতরে সব থেকে জ্যেষ্ঠ বা সব থেকে বড় ছিল নসরত শাহ। তো আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পরে এই নসরত শাহ বাংলা সিংহাসনে বসেন 1519 সালে। তো তিনি তিহুত বিজয় করেন, আসাম বিজয় করেন, উড়িষ্যা বিজয় করেন এবং মুঘল সম্রাট আকবরের সাথেও কিন্তু তার যুদ্ধ বাঁধে, কেমন। মুঘল সম্রাট আকবরের সাথে যে যুদ্ধ বাঁধে তার নাম গোগরার যুদ্ধ। এই গোগরা যুদ্ধ হয় 1529 সালে। তিনি কি নির্মাণ করেন? তার নির্মিত জিনিসপত্র বড় সোনা মসজিদ, আর কি বাঘা মসজিদ। তাহলে বড় সোনা মসজিদ, বাঘা মসজিদ, এগুলো কিন্তু তার নির্মাণ, মনে থাকবে। তারপরে ফিরোজ শাহ নিয়ে বেশি কিছু আমাদের জানা লাগবে না, মাত্র 9 মাস ক্ষমতায় ছিল, 1532 থেকে 33 পর্যন্ত। তো যদি একটা জিনিস মনে রাখলেই হবে, তার অনুপ্রেরণায় শ্রীধর বিদ্যাসুন্দর রচনা করেন। মধ্যযুগের সাহিত্য নিয়ে আমরা পড়েছি, তাই না? কেউ না দেখে থাকলে এই উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। এই শ্রীধর বিদ্যাসুন্দর তিনি কিন্তু এই নসরত শাহের ফিরোজ শাহের অনুপ্রেরণাতেই রচনা করেন আমাদের বিদ্যাসুন্দর। তারপরে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হোসেন শাহের যেই 18 পুত্র, 18 বোনের মধ্যে অন্যতম এবং নসরত শাহের ভাই। তিনি সিংহাসনে আরোহণ করেন 1533 সালে, যখন ফিরোজ শাহ মৃত্যুবরণ করেন এবং আলটিমেটলি তিনি 1538 সালে মৃত্যুবরণ করেন এবং তার পরবর্তীতে আসলে আমাদের শেষ হয়ে যায় হোসেন শাহী বংশের। ঠিক আছে। তো হোসেন শাহী বংশের শেষ হওয়ার 1 বছরের মাথায় শুরু হয় আফগান শাসন। এই আফগান শাসন 1539 সাল থেকে শুরু করে 1576, মানে মুঘলরা আসা পর্যন্ত বলবৎ ছিল। তো
তো সম্পূর্ণ আফগান শাসনকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে শের শাহের বংশ বা সুর বংশ, আর একটা হচ্ছে কররানী বংশ। তো শের শাহের বংশকে আমরা বলি প্রথমে হচ্ছে শের শাহ, যিনি দিল্লি কেন্দ্রিক শাসন করতেন, ইসলাম শাহ দিল্লি কেন্দ্রিক, ফিরোজ শাহ দিল্লি কেন্দ্রিক, আদিল শাহ দিল্লি কেন্দ্রিক। তারপরে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ বা বাহাদুর শাহ, তিনি বাংলা কেন্দ্রিক শাসন শুরু করেন। জালালউদ্দিন সুরের পুত্র, নাম জানা যায় না তার, তৃতীয় গিয়াসুদ্দিন। এই 1564 সাল পর্যন্ত কিন্তু আমাদের এই শের শাহের বংশ বাংলায় শাসন করেছিলেন। ঠিক আছে। এখন আসুন শের শাহ। শের শাহ আমাদের যেই আফগান শাসন এবং শের শাহের বংশ বা সুর বংশের হচ্ছে প্রতিষ্ঠাতা। এবং কত সালে প্রতিষ্ঠা করেন? 1538 সালে। 1538 সালে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, মানে হোসেন শাহী বংশের সর্বশেষ সম্রাট, সর্বশেষ সুলতান, তাকে পরাজিত করে তিনি বাংলা অধিকার করেন এবং সেখানে সুরবংশী আফগান শাসন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। তো আলটিমেটলি বক্সারের নিকট যে চৌসা নামক স্থান, সেখানে কিন্তু শেরশাহের সাথে হুমায়ুনের ঝামেলাও বাঁধে, যাকে বলা হচ্ছে চৌসার যুদ্ধ। এই চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত এবং বিধ্বস্ত হন এবং কোনো ক্রমে আগ্রায় পালিয়ে গিয়ে তিনি প্রাণ রক্ষা করেন। এই বিজয়ের ফলে বাংলা, বিহার, জৌনপুর শের খাঁর অন্তর্ভুক্ত হয় এবং শের খাঁ আলটিমেটলি শের শাহ উপাধি নেন। শের শাহ উপাধি নিয়ে 1539 সালে তিনি বসেন হচ্ছে দিল্লির সিংহাসনে। তার পরবর্তীতে সিংহাসনে বসেন তারই পুত্র, তার পুত্রের নাম হচ্ছে ইসলাম খান। এই ইসলাম খানের আরেকটা নাম কি? জালাল খান। এই জালাল খান বা ইসলাম খান সুরি বা জালাল শাহ বা ইসলাম শাহ, ইনি হচ্ছে আমাদের শের শাহের পুত্র। ঠিক আছে। তিনি 8 বছর রাজত্ব করেন, মানে 1545 থেকে 1553 সাল পর্যন্ত। তো ইসলাম খান পর্যন্ত সম্পূর্ণ বাংলাদেশের দিল্লির অধীনে ছিল। তার পর্যন্ত ইসলাম খান মোহাম্মদ সুরকে বাংলার গভর্নর নিযুক্ত করেন। তার পরবর্তীতে আসে হচ্ছে ফিরোজ শাহ এবং আদিল শাহ। ফিরোজ শাহ বেশি দিন থাকতে পারেননি। আদিল শাহ হচ্ছে 1553 সালে চলে আসেন। এই আদিল শাহ হচ্ছে ইসলাম খানের মৃত্যুর পর তার নাবালক পুত্র ফিরোজ খানের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে সুরবংশে দলাদলি শুরু হয় এবং শের খানের ভাগ্নে মুবারিজ খান ফিরোজ খানকে হত্যা করে মোহাম্মদ আদিল নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। এই যে সেই মোহাম্মদ আদিল, মানে মুবারিজ খান, এই মুবারিজ খানই হচ্ছে মোহাম্মদ আদিল। ঠিক আছে। তিনি আদিল শাহ নাম ধারণ করে চলে আসেন হচ্ছে দিল্লির সিংহাসনে। তো তার সময় সবথেকে গুরুত্বপূর্ণ যেই ঘটনা, সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এটা মনে রাখলে হবে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তারপর গিয়াসুদ্দিন বাহাদুর শাহ। এই গিয়াসুদ্দিন বাহাদুর শাহ আসলে পুরা দিল্লি কেন্দ্রিক শাসন করতে পারেননি। তিনি শাসন করেছিলেন হচ্ছে আমাদের বাংলা শুধুমাত্র। তো গিয়াসুদ্দিন মাহমুদ শাহ যখন মৃত্যুবরণ করেন, তার ভাতা জালালউদ্দিন সুর, এই জালালউদ্দিন সুর কিছুটা সময় ধরে বাংলা শাসন করেন এবং তার পরবর্তীতে শাসন করেন হচ্ছে জালালউদ্দিন সুরেরই পুত্র, যার নাম আমরা জানতে পারি না। এবং সর্বশেষ তৃতীয় গিয়াসুদ্দিন বাংলা শাসন করার কিছুদিন ভিতরে আসলে আর বাংলায় শাসন শের শাহের বংশের টিকেনি। তারপরে আসে হচ্ছে কররানী বংশ। তো কররানী বংশ ছিল আসলে আফগান বা পাঠান জাতির একটি শাখা। তাদের আদি বংশ ছিল হচ্ছে বঙ্গাস বা কুররমে। এই বংশের 4 জন শাসক 12 বছর হচ্ছে বাংলায় স্বাধীনভাবে রাজত্ব করেন। একজন হচ্ছে তাস খান কররানী, সুলাইমান কররানী, বায়াজিদ কররানী আর হচ্ছে দাউদ খান কররানী। এই 4 জন কররানী। এর ভিতরে তাস খান কররানী, ইনি হচ্ছে কররানী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে কররানী বংশের প্রতিষ্ঠাতাকে তাস খান কররানী। ঠিক আছে। সুলাইমান কররানী হচ্ছে দ্বিতীয় শাসক। তৃতীয় শাসক হচ্ছে আমাদের বায়াজিদ আর চতুর্থ শাসক হচ্ছে দাউদ খান কররানী। এই দাউদ খান কররানীর পতনের মাধ্যমে আমাদের আফগানদের যে চাষাবাদের সার্বভৌমত্ব ক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হয় এবং আলটিমেটলি মুঘলরা কিন্তু আমাদের বাংলা সহ সম্পূর্ণ ভারতের অধীনে চলে যায়। তারপরে শুরু হচ্ছে আমাদের দিল্লি সালতানাত, তাই না? তো দিল্লি সালতানাত মোটামুটি এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম মধ্যযুগের শাসন কেমন, মানে সেই ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খলজি থেকে শুরু করে
এই আফগান শাসন বা কররানি শাসন পর্যন্ত, এটা পুরোটা ছিল হচ্ছে বাংলা কেন্দ্রিক, প্রায় পুরোটা বাংলা কেন্দ্রিক ছিল। অল্প সময়ের জন্য দিল্লি কেন্দ্রিক ছিল, সেটা কোন সময়, সেটা হচ্ছে আমাদের শেরশাহের সময়। শেরশাহের সময়ের আদিল শাহ পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে দিল্লি কেন্দ্রিক ছিল, তারপরে আবারও বাংলা কেন্দ্রিক হয়ে যায়। তাই আমরা বলতে পারি শুধুমাত্র বিচ্ছিন্ন এই ঘটনাটুকু বাদ দিলে, মানে শেরশাহের বংশের আদিল শাহ পর্যন্ত বাদ দিলে, বাকি পুরোটা সময় কিন্তু বাংলা কেন্দ্রিক শাসন ছিল। কিন্তু বাংলায় যখন এদের শাসন চলছিল, একই সময়ে কিন্তু আমাদের দিল্লিতেও একটা সালতানাত গঠিত হয়েছিল, দিল্লি কেন্দ্রিক শাসন। তো দিল্লি সালতানাত প্রতিষ্ঠা হয়েছিল 1206 সালে এবং 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এটি চলছিল। এই সময় কয়েকটি রাজবংশ আছে, একটা হচ্ছে দাস বা মামলুক বংশ 1206 থেকে 1290 সাল পর্যন্ত, খিলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত, তুগলক বংশ 1320 থেকে 1413, এবং 1451 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হচ্ছে লোদি বংশ, এবং তারপরে এসেছিল হচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্য। এখন কথা হচ্ছে এই 1413 থেকে শুরু করে 1451 এর মাঝখানে যে বংশ, এটা কোথায় গেল? এটাই হচ্ছে সেই সুরশাহের বংশ, ঠিক আছে, বা কররানি বংশ। কোথায় গেল? সরি, শেরশাহের বংশ, এই যে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের দিল্লি সালতানাত। তাহলে দিল্লি সালতানাত যদি হয়ে যায়, তাহলে দিল্লি সালতানাতের কয়েকজন নিয়ে আমাদের একটু জানতে হবে, কয়েকটা বংশ নিয়ে। একটা হচ্ছে আমাদের দাস বা মামলুক বংশ, তারপরে হচ্ছে আমাদের খলজি বংশ, তারপরে হচ্ছে তুগলক রাজবংশ, তারপরে লোদি রাজবংশ, তারপরে হচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্য নিয়ে কিছু একটা জানবো। এখন আসলে দিল্লি সালতানাত বলতে আমরা কী বোঝাই? দিল্লি সালতানাত বলতে আসলে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের যে মুসলিম শাসন, এই মুসলিম শাসন আমলকেই বোঝানো হয়, যেটা দিল্লি কেন্দ্রিক ছিল, ঠিক আছে। তাহলে দিল্লি কেন্দ্রিক শাসনই হচ্ছে আমাদের দিল্লি সালতানাত। তো এখানে আসলে তুর্কি এবং আফগান কয়েকটি রাজবংশ দিল্লিকে শাসন করেন। এর ভিতরে এই রাজবংশগুলো আছে, ঠিক আছে, 5টা রাজবংশ: দাস বা মামলুক, খিলজি, তুগলক, আর হচ্ছে লোদি। এবং অল্প সময়ের জন্য ছিল কি সৈয়দ রাজবংশ। আসলে আমি সৈয়দ রাজবংশ লিখতে ভুলে গেছি, কেমন। তুগলকের পরে ছিল হচ্ছে সৈয়দ রাজবংশ। সৈয়দ রাজবংশ কি 1413 থেকে 1451 পর্যন্ত। তাহলে প্রথমে দাস বা মামলুক, তারপরে খলজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, সৈয়দের পরে লোদি রাজবংশ। এই লোদি রাজবংশ হচ্ছে সর্বশেষ, মনে থাকবে। এখন আসুন আমরা মামলুক বংশ থেকে একটু দেখি। তো এই যে মামলুক বা দাস বংশ, এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1206 সালে। কে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক। মধ্য এশিয়ার তুর্কি সেনাপতি কুতুবউদ্দিন আইবক মামলুকদের উত্তর ভারতে নিয়ে আসেন। ঘুরি রাজবংশের প্রতিনিধি শাসক হিসেবে কুতুবউদ্দিন আইবক 1192 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু শাসন করেন। এই সময় তিনি গাঙ্গেয় অঞ্চলে অভিযান পরিচালনা করেন এবং নতুন অঞ্চল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তারই ভিত্তি হিসেবে তিনি 1206 সালে স্বাধীন একজন রাজা হিসেবে তিনি মামলুক বা দাস বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক, শেষ। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক, মনে থাকবে। তারপরে আরামশাহ এসেছেন, সুলতানা রাজিয়া, সবগুলো নিয়ে আমরা মোটামুটি একটু করে জানবো, ঠিক আছে। তাহলে প্রথমে আসুন কুতুবউদ্দিন আইবক, তাকে নিয়ে আমরা একটু জানি। আচ্ছা, তাহলে কুতুবউদ্দিন আইবক হচ্ছে আমাদের যেই দিল্লি সালতানাত, এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা, যেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1206 সালে, ঠিক আছে। 1206 সালে তিনি যদিও সিংহাসনে আরোহণ করেছিলেন, কিন্তু 1208 সালে তিনি সুলতান উপাধি ধারণ করেন। তাহলে সুলতান উপাধি ধারণ করেন হচ্ছে 1208 সালে। তিনি নির্মাণ করেছিলেন কুতুব মিনার। এই কুতুব মিনার হচ্ছে কুতুবউদ্দিন আইবকের নির্মাণ। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, কুতুব মিনার কি তাহলে 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 তার নিজের নামে তৈরি করেন? তার নাম যেহেতু কুতুবউদ্দিন আইবক, সেক্ষেত্রে তিনি কুতুব মিনার নির্মাণ করেছেন, তাই তো? আসলে বিষয়টা এরকম না। তার নাম যেহেতু কুতুবউদ্দিন আইবক, সেই জন্যই যে কুতুব মিনার নির্মাণ করবে এরকম না। অ্যাকচুয়ালি তার সময়ে দিল্লির একজন বিখ্যাত সাধক ছিলেন, যার নাম হচ্ছে কুতুবউদ্দিন কাকি। কুতুবউদ্দিন কাকি, নট আইবক। এই কুতুবউদ্দিন কাকির নাম অনুসারে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ করেন, ঠিক আছে। তো তিনি আসলে অত্যন্ত দানশীল ছিলেন। কুতুবউদ্দিন আইবক অত্যন্ত দানশীল ছিলেন, এই কারণে তাকে বলা হতো লাখ বক্স বা লক্ষ বক্স। তার কাছে গেলেই লাখপতি, তাই তো। তিনি আর কি নির্মাণ করেন? তিনি দিল্লিতে নির্মাণ করেন কুয়াতুল ইসলাম।
কুয়াতুল ইসলাম, তারপরে আড়াই দিন কা ঝোপড়া, এগুলো হচ্ছে তার নির্মাণ। ঠিক আছে। 1210 সালে তিনি পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে মরে যান এবং আকস্মিকভাবে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তার পরবর্তীতে আরাম শাহ ক্ষমতা আসেন, কিন্তু বেশি দিন থাকতে পারেননি। তারই কয়েকদিনের ভিতরে, 1 বছরের ভিতরে ক্ষমতা আসেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশ কুতুবউদ্দিন এর মৃত্যুর পর যে বাহারাম খাঁর ক্ষমতায় বসেন, তার পরবর্তীতে তিনি বসেন হচ্ছে ক্ষমতায়। তো তিনি শ্বশুরের রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন। তাহলে দিল্লি সর্বপ্রথম রাজধানীতে স্থানান্তর করেন হচ্ছে এই ইলতুৎমিশ, দিল্লি রাজধানী। তার আগে ছিল কোথায়? লাহোর, মনে থাকবে। এই ইলতুৎমিশ হচ্ছে দিল্লি সুলতানের প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন। তাহলে প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল চালু করেন। রূপার যে মুদ্রা, এর নাম ছিল হচ্ছে টঙ্কা, এবং রূপা ছাড়াও তামার মুদ্রা ছিল তখন, তামার মুদ্রাকে বলতো জিতল। জিতল মানে কি? তামার মুদ্রা। এই দুইটা কিন্তু চালু করেন হচ্ছে আমাদের ইলতুৎমিশ। তার আমলে চালু হচ্ছে ইক্তা প্রথা, এবং তিনি 40 জন বাছাই করা কৃতদাস বাছাই করে বন্দেগানি চেহেলগান বা 40 চক্র গঠন করেন। তাহলে 40 চক্রকে গঠন করেন ইলতুৎমিশ। এমনকি আমাদের কুতুব মিনার, যদিও কুতুবউদ্দিন আইবক বানানো শুরু করেন, কিন্তু সেটা কিন্তু শেষ করেন তারই জামাতা, মানে আমাদের ইলতুৎমিশ। তাহলে কুতুব মিনার বানানো শেষ করেন, মনে থাকবে। তাহলে এগুলো ছিল হচ্ছে কি আমাদের ইলতুৎমিশের কাজ। তারপরে আমরা জানবো হচ্ছে সুলতানা রাজিয়া আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। সুলতানা রাজিয়া ছিলেন ভারতের প্রথম মুসলিম নারী শাসক। তার প্রথম মুসলিম নারী শাসক ছিলেন হচ্ছে সুলতানা রাজিয়া। তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। ঠিক আছে। এবং শুধু যে তিনি শেষ, মানে প্রথম নারী শাসক তা না, কিন্তু শেষ নারী শাসকও বটে। তিনি দিল্লির শেষ নারী শাসক। ঠিক আছে। তারপরে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ যেই 40 চক্র গঠন করেছিলেন আমাদের ইলতুৎমিশ, সেই 40 চক্রের যে ক্ষমতাটা খর্ব করেন, এবং তিনি শক্তিশালী একটা সেনাবাহিনী গঠন করেন নাসিরউদ্দিন মাহমুদ। সেই শক্তিশালী সেনাবাহিনীর নাম ছিল দেওয়ানি আর্স। ঠিক আছে। তিনি পাইবাস এবং সিজদা এই দুইটা প্রথা চালু করেন। তার মৃত্যুর পরে যথাক্রমে মুইজউদ্দিন কায়কোবাদ, তারপরে হচ্ছে কায়রমাস, ইনারা আসেন হচ্ছে ক্ষমতায় আমাদের মামলুক বংশের। কিন্তু আসলে কায়রমাস অত্যন্ত দুর্বল প্রকৃতির শাসক ছিলেন। তার সেই সময় 1290 সালে হচ্ছে আমাদের মামলুক রাজবংশ শেষ হয়। আমাদের মামলুক রাজবংশ শেষ সুলতান ছিলেন তাহলে হচ্ছে কায়রমাস। তারপরে শুরু হয়ে হচ্ছে খলজি বংশ। জালালউদ্দিন খলজি, তিনি হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠা করেন 1290 খ্রিস্টাব্দে। আর এই খলজি শব্দের অর্থই কিন্তু হচ্ছে যোদ্ধা, মানে তারা ছিল হচ্ছে জাতিতে যোদ্ধা জাতি। জালালউদ্দিন খলজির পরে আমরা জানবো হচ্ছে আলাউদ্দিন খলজি নিয়ে অল্প একটু। মোবারক খান খলজি নিয়ে আমাদের অত জানা লাগবে না। আলাউদ্দিন খলজি নিয়ে আমরা জানি যে তিনি খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। তাহলে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে আলাউদ্দিন খলজি। তিনি একটা জিনিস চালু করেন যার নাম হচ্ছে দা গো হুলিয়া প্রথা চালু করেন হচ্ছে তিনি। তার উপাধি ছিল সিকান্দারি সানি।
বা দ্বিতীয় আলেকজান্ডার, তাই তো? তিনি কুতুব মিনারের প্রবেশস্থানে আলাই দরওয়াজা নির্মাণ করেন। আলাই দরজা। তার একটা গুপ্তচর বাহিনীও ছিল যার নাম হচ্ছে মুনহিয়ান। মুনহিয়ান গুপ্তচর বাহিনী। তার সভাকবি কে ছিল? আমির খসরু। তার একটি রাজপ্রাসাদ ছিল যেটি পিলার দিয়ে নির্মিত, যার নাম ছিল হাজার সুতুন। হাজার সুতুন মানে কি? হাজারটি পিলার। তার মানে যে প্রাসাদটি তিনি নির্মাণ করেছিলেন সেখানে হাজারটি পিলার ছিল, এখানে তার নাম হচ্ছে হাজার সুতুন। গেল, এতটুকু জানলেই চলবে আমাদের খলজি রাজবংশ নিয়ে। তারপর এসেছিল হচ্ছে আমাদের তুগলক রাজবংশ। তো তুগলক রাজবংশ হচ্ছে প্রতিষ্ঠা করেন হচ্ছে গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক 1320 সালে প্রতিষ্ঠা করেন হচ্ছে এই তুগলক বংশ। মনে থাকবে? এখন আসুন, এই গিয়াসউদ্দিন তুগলক তক ভি বা কৃষি ঋণ, যদি বাংলায় বলি, এই কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন যে যখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে কিন্তু আমাকে কৃষি ঋণ দিতে হবে। এবং তিনি জলসেচ ব্যবস্থা চালু করেন। জলসেচ ব্যবস্থা। তার পরবর্তীতে যিনি ক্ষমতায় আসেন তারই পুত্র, তার পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। তিনি যে রাজধানী দিল্লিতে ছিল, এই দিল্লিতে রাজধানী তিনি আর রাখেননি, তিনি রাজধানী দৌলতাবাদ বা দেবগিরি এইখানে স্থানান্তরিত করেন। ঠিক আছে। তার সময় ইবনে বতুতা ভারতে আসেন, এবং বাংলায় কার সময় অলরেডি বলেছি, তাই না? বারবার বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। এবং ইবনে বতুতা তার রাজদরবারেই কিন্তু কাজীর পদ লাভ করেন। কাজীর পদ। ইবনে বতুতা একটা কাহিনী লেখেন যার নাম হচ্ছে কিতাবুল রাহেলা বা সফরনামা। ঠিক আছে। তিনি প্রতীকী মুদ্রা চালু করেন। এবং তার কৃষি বিষয় আসলে অত্যন্ত আগ্রহ ছিল। তিনি কৃষি ঋণ ব্যবস্থারও চালু করেন এবং কৃষির উন্নতির জন্য তিনি হচ্ছে আমির এ কোহি নামক একটা কৃষি বিভাগ চালু করেছিলেন। তার মৃত্যুর পরে ক্ষমতায় আসে হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক হচ্ছে কৃষির উন্নতির জন্য তারই পিতার মতো অনেকগুলো কাজ করেন। তিনি হচ্ছে খাল খনন করেন সেচ ব্যবস্থার জন্য, তাহলে খাল খনন করেন। তিনি দারুল সাফা নির্মাণ করেন। এই দারুল সাফা হচ্ছে একটা দাতব্য চিকিৎসালয়। ঠিক আছে, তাহলে দাতব্য চিকিৎসালয় দারুল সাফা নির্মাণ করেন। দাগ ও হুলিয়া যেটা আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন, এটা বিলুপ্ত করেন। তাহলে দাগ ও হুলিয়া অবলুপ্ত করেন। তাহলে অবলুপ্ত করেন ফিরোজ শাহ তুগলক, কিন্তু তৈরি করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। তাকে সুলতানি যুগের আকবর বলা হয়। সুলতানি যুগের আকবর। ঠিক আছে। তিনি কোরআনে উল্লেখিত 4 প্রকার কর চালু করেন। সেগুলো কি? একটা হচ্ছে খারাজ। খারাজ ছিল কি? চাষের জমিতে উৎপন্ন শস্যের উপরে কর। মানে চাষের জমিতে যে শস্য একজন উৎপন্ন করবে তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে সুলতানকে দেওয়া লাগবে। খামস কি?
কেউ যদি কোনো সম্পদ লুণ্ঠন করে তার 5/1 দেওয়া লাগবে। তারপরে জাকাত, জাকাত মানে আমরা জানি তাই না, যে আমরা যে আয় করি এই আয়ের 2.5 ভাগ। আর জিজিয়া কর, জিজিয়া কর হচ্ছে একটা মুসলিম দেশে অমুসলিমরা থাকতে গেলে তাদের নিরাপত্তার জন্য কিছুটা কর দিতে হয়, এটাকে বলা হয় জিজিয়া কর। তো তার সময়ে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলক ভারত আক্রমণ করেন। সে সময় সুলতান ছিলেন হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আচ্ছা, এগুলো আমাদের আর লাগবে না। এখন আসলে সৈয়দ বংশ, সৈয়দ বংশ নিয়ে বেশি কিছু আমাদের লাগবে না, শুধু মনে রাখতে হবে যে খিজির খান তুগলক, খিজির খান তুগলক হচ্ছে সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন। তিনি সুলতান উপাধি নেন তার পরপরই, তারা সৈয়দ বংশ প্রতিষ্ঠা করে সুলতান উপাধি নিলেন এবং নিজেকে রায়তি আলা বা প্রধান প্রজা হিসেবে অভিহিত করেন। খিজির খান বাদে ওই বংশে আরও শাসক ছিলেন, যেমন হচ্ছে খিজির খান প্রথম, তারপরে মোবারক শাহ। মোবারক শাহ ছিল হচ্ছে আমাদের খিজির খানেরই পুত্র। তারপরে মোহাম্মদ শাহ, আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ হচ্ছে এই বংশের সর্বশেষ সুলতান। তাহলে সর্বশেষ সুলতান হচ্ছে আলাউদ্দিন আলম শাহ, ঠিক আছে। তারপর আসলে লোদি সাম্রাজ্য। লোদি সাম্রাজ্য হচ্ছে আমাদের দিল্লি সালতানাতের শেষ সাম্রাজ্য। এই লোদি অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের পশতু রাজবংশ, মানে আফগান বংশীয় একটা, আফগানের একটা বংশ। তো লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন হচ্ছে আমাদের সিকান্দার শাহ লোদি। তাহলে শ্রেষ্ঠ ছিল হচ্ছে সিকান্দার শাহ লোদি, ঠিক আছে। এই সিকান্দার শাহ লোদি গজি সিকান্দার, গজি সিকান্দার নামে একটা ভূমি জরিপ ব্যবস্থা চালু করেন, যার মাধ্যমে তার রাজ্যে যে ভূমিগুলো আছে সেগুলো যাতে জরিপ করা যায়। সিকান্দার লোদি মৃত্যুবরণ করার পরে যে সিংহাসনে বসেন তার নাম হচ্ছে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি হচ্ছে সিকান্দার লোদির পুত্র। তাহলে ইব্রাহিম লোদি হচ্ছে সিকান্দার লোদির পুত্র। এই ইব্রাহিম লোদিকে সিকান্দার শাহের পুত্র ইব্রাহিম লোদিকে 1526 সালে বাবর পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে। বাবর পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে পরাজিত করার পরে শুরু হয় হচ্ছে মুঘল সাম্রাজ্য, ঠিক আছে। তাহলে এতটুকু ছিল হচ্ছে আমাদের দিল্লি সালতানাত। এখন থেকে আমরা দেখবো হচ্ছে মুঘল সাম্রাজ্য। এখন মুঘল সাম্রাজ্য হচ্ছে অ্যাকচুয়ালি চলেছিল কিন্তু আমাদের 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এই সময়টাতে আসলে অনেকগুলো মুঘল সম্রাট আমাদের ভারতবর্ষ শাসন করেন। অনেকগুলো মুঘল সম্রাট কিন্তু ভারতবর্ষ শাসন করেছিলেন, কিন্তু সবাইকে নিয়ে আসলে আমাদের জানা লাগবে না। আমরা শুধু যতটুকু জানবো ততটুকু হচ্ছে এই যেই 1 2 3 4 5 6 এই 6 জনকে নিয়ে, এই 6 জনকে নিয়ে মিলে আমাদের জানা লাগবে। এবং যে কোনো পরীক্ষাতে বলুন বা যে কোনো বিষয় বলুন, এই 6 জনের যেহেতু সব থেকে পরাক্রমশালী ছিলেন এবং ভারতের ইতিহাস আসলে বদলে দিয়েছেন কিন্তু এই 6 জন, এই কারণে এই 6 জন নিয়ে জানলে আমাদের মোটামুটি হচ্ছে হয়ে যাবে মুঘল শাসন আমল। অন্য কিছু আমাদের সেরকম জানা লাগবে না। এক্সট্রা আমরা একটা জিনিস জানবো, সেটা কি? সেটা হচ্ছে শেষ মুঘল সম্রাটকে। তাহলে ইনারা তো ছিলই, প্রথম মুঘল সম্রাটকে সম্রাট বাবর, তাই তো। আর শেষকে, শেষ মুঘল সম্রাট আবার কেউ আওরঙ্গজেব বা আলমগীর বললেন না, শেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট। তো সিপাহী বিদ্রোহ যখন হয় 1857 সালে, সিপাহী বিদ্রোহের পর তাকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়, ইংরেজরা পাঠায়, এবং তার ফলেই মুঘল সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে এবং তিনি রেঙ্গুনে মারা যান, ঠিক আছে। যোগ্য জানলেই চলবে। তাহলে শেষ হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, প্রথম হচ্ছে সম্রাট বাবর।
তো সম্রাট বাবরের পরে যে সম্রাটগুলো আছে 6জন, ইনাদেরকে জানতে গেলে একটা ছন্দনা মনে রাখতে পারি। বাবার হলো আবার জ্বর সারলো ওষুধে। বাবার মানে বাবর, বা পুরা নাম যদি বলি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যার শাসনকাল ছিল 1526 থেকে 1530 পর্যন্ত। তারপর যদি হচ্ছে হলো মানে নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এই হুমায়ুন থেকে হলো, ঠিক আছে। তিনি 2টা মেয়াদে এসেছিলেন ক্ষমতায়, একটা হচ্ছে 30 থেকে 40 আর একটা হচ্ছে 55 থেকে 56। আবার মানে হচ্ছে আকবর, এই আকবর হচ্ছে 56 থেকে 1606 সাল পর্যন্ত। তারপরে জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর বা নুর উদ্দিন মোহাম্মদ সেলিম, 1605 থেকে 1627 সাল পর্যন্ত। শাল্য মানে হচ্ছে শাহজাহান বা শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম, তিনি হচ্ছে 1627 থেকে 1658 সাল পর্যন্ত। এবং ওষুধে বা সর্বশেষ পরাক্রমশালী যে মুঘল সম্রাট মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বা আলমগীর, 1658 থেকে 1607। তাহলে ইনাদেরকে নিয়ে জানলেই চলবে। এখন ইনাদেরকে নিয়ে ডিটেলস আমরা জানবো। প্রথমে আসি আমরা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর।